নামটা বলে শুরু করবেন। আমার নাম কবিতা আক্তার, আমার জন্ম জেলা হচ্ছে কেরানীগঞ্জ। আচ্ছা, আপনার বয়সটা কত এখন? এটা একটু আমার বয়স 17 বছর। আমি একটু পেছন থেকে বলবো, যেটা আমার দাদির মুখ থেকে শোনা। আমার দাদা 2 বিয়ে করেছিলেন। তো তার প্রথম ওয়াইফ মারা যাবার পর আমার দাদিকে বিয়ে করেন। প্রথম ওয়াইফের একটি ছেলে একটি মেয়ে ছিল। তারা ছোট থাকে তখন আমার দাদি তাদের লালিত পালিত করে। আমার দাদির 3টা ছেলে। আব্বু যখন ছোট তখন আমার দাদা মারা যায়। তখন থেকে আমার দাদি খুব কষ্ট করে তাদের বড় করে, বাট লেখাপড়া তেমন করায়নি। তারপর আব্বু, তারপর চাচু, তারপর জ্যাঠা সবাই বিদেশে যায়। আর্থিক অবস্থা তখন ভালো, খুবই ভালো। তখন আমার আব্বুর বিয়ে, আমার আব্বু আর আম্মু হচ্ছে মামাতো ফুফাতো ভাই বোন। আম্মু হচ্ছে মামাতো বোন আর আব্বু হচ্ছে ফুফাতো ভাই। তখন বড় জেঠি যিনি, তিনি মানে বিয়েতে রাজি ছিলেন না। তিনি চাইছিলেন তার একটা চাচাতো বোন আমার আব্বুর সাথে বিয়ে দিতে। তার অমতে বিয়েটা হয়। আব্বু মানে ছুটি কাটানোর পর বিদেশে চলে যায়। তখন আমার আম্মুকে আমার ওই বড় জেঠিটা বলছিল যে আমি দেখবো তুই এবারে ভাত কি করে খাস। কারণ হচ্ছে ওনার ইচ্ছা ছিল না, হ্যাঁ ওনার মত ছিল না। আমার আম্মু কিন্তু শিক্ষিত ছিল, আব্বু কিন্তু সাইনটা করতে পারে, এর বেশি কিছু না। তাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? না না, পারিবারিক ভাবে বিয়েটা হয়। তারপর আমার জন্ম হচ্ছে 2002-এ। আমি একদম ছোট ছিলাম মাত্র 3 পর। আমার পেটের ভিতরে কি ছিল সেটা দেখা যেত। চামড়াটা অনেক পাতলা ছিল, চোখ ফুটছিল না। তো কতটুকু ছিল? 3 পোয়া। 3 পোয়া, যেটা আসলে আনবিলিভেবল। মানে প্রিম্যাচিউর বেবিদের ক্ষেত্রে হয়তো এমন হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকের অতিথি যে গল্পগুলো বলছে, সে বলছে তার জন্ম হচ্ছে 2002 সালে এবং তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিমিলারিটিস এখানে কিন্তু খুঁজে পাবেন না, আপনি মিলটা খুঁজে পাবেন না। বয়সের সাথে অসামঞ্জস্যপূর্ণতার কোনো একটা মিল থাকলেও থাকতে পারে। দ্যাটস এ হিন্ট ফর ইউ। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে আমার চোখ ফুটছিল না, চোখ মানে একদম দেখাই যেত না। কেউ বলেনি যে মেয়ে বাঁচবে। তখন আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন আমাকে প্রায় 7 মাস হাসপাতালে রাখা হয়। আচ্ছা, একটানা 7 মাস জন্মের পর থেকেই? হ্যাঁ, 3 মাস তুলার ভিতরে রাখা ছিল। তুলা গ্লাসের ভিতরে রাখা ছিল। আম্মুর কাছে ছিলাম না। তো সেক্ষেত্রে আমার প্রচুর টাকা পয়সা খরচ হয়। তো তখন টাকা পয়সা দেওয়া কোনো ফ্যাক্ট ছিল না, কারণ আব্বু ভালো ইনকাম করতো, পারিবারিক অবস্থা সব দিক থেকে ভালো ছিল। তখন চোখ ফুটলো, বড় হলাম আস্তে আস্তে। যখন বড় হচ্ছে তখন আমার শারীরিক প্রবলেমটা ভালোভাবে বোঝা যাচ্ছে। ডাক্তাররা বলছে যে বড় হলে ধীরে ধীরে ভালো হয়ে যাবে। তো বড় হচ্ছে। যখন আমি স্কুলে ভর্তি হওয়ার আগে টিউশন নিতাম। আমার নানুর বাড়ি আর আমার দাদুর বাড়িটা হচ্ছে পাশাপাশি গ্রামে। নানুর বাড়ির পাশে আম্মুরই এক চাচাতো ভাই স্কুল তৈরি করেন 2007 সালে। আমি তখন তার স্কুলে প্লেতে ভর্তি হই। প্রথম স্টুডেন্ট ছিলাম আমি তার স্কুলে। তো আমার রুল এক ছিল, আশেপাশের আমার আপন চাচাতো বোন আমরা সবাই একই স্কুলে পড়ছি। স্কুলে সব থেকে ভালো রেজাল্ট করছি, নাম্বার পাচ্ছি। তো এমন এক সময় যখন আমি ক্লাস 1-এ উঠলাম, তখন আমার ছোট কাকি বলছে যে, কাকির মেয়ে তখন নার্সারিতে পড়তো। তো কাকি বলছে যে ওর মামাদের স্কুলেও পড়ে, তার জন্য ও নাম্বার বেশি পায়। তো এরকম বললে স্কুলের একটা বদনাম হয়ে যাবে। তার জন্য ওনারা আমাকে আলাদাভাবে পরীক্ষা নিল। ওনারা কেউ থাকবে না, আমি পরীক্ষা দেবো আলাদাভাবে, সব ছাত্রছাত্রীদের সাথে না। তো সেবারও আমি ফার্স্টে হলাম। তারপরে ওনারা মানতেছে না যে এটা আমার থেকে করতেছি। যাই হোক, এরকম করতে করতে যখন ক্লাস 2-এ উঠলাম, 2-এ ছিল তখন নতুন ক্লাস 2 চালু হয়েছিল। তো তখন 5 জন স্টুডেন্ট ছিল, আমি আর একটা মেয়ে ছিল, 3টা ছেলে ছিল। তো ওই মেয়েটা আমার সাথে কখনো বসতো না। ও বসতো না কারণ আমার শারীরিক প্রবলেম। আমার খুবই কষ্ট। তখন কি ধরনের প্রবলেম ছিল? শরীরে যে স্পট, এটাই ছিল। মানে শরীরের স্পট? হ্যাঁ, ব্যাপারটা আপনার মেনশন করিনি প্রিয় শ্রোতা। শরীরে বিভিন্ন জায়গার স্পট নাকি বিভিন্ন জায়গায় না, আমার পুরো শরীরে মানে স্কিন ডিজিজ, ওয়ান কাইন্ড অফ ডিজিজ। এটা হচ্ছে একটা চামড়ার এক প্রকার রোগ, যেটা হাত পা দেখলে মনে হচ্ছে যে অনেক বয়স্ক কোনো মানুষের হাত পা। এই ব্যাপারটাই আপনার একেবারেই ছোট থেকে? হ্যাঁ, একেবারেই ছোট থেকে। আচ্ছা। তো তখন ও বসতো না, তখন আমার খুবই কষ্ট লাগতো। আর ক্লাসের ছেলেরা মানে সবার যেরকম ক্লাসমেট, আমার সাথে তাদের তেমন কিছু ছিল না। তো আমার তখন খুবই কষ্ট লাগতো যে আমি আর কেউ তো আল্লাহই বানিয়েছে, তাহলে আমার কেন ভালো বন্ধু থাকবে না। হ্যাঁ, আমার বড় মামার কিন্তু এরকম আছে। হ্যাঁ, অনেক লোক বলতো যে তোমার মা তোমার বড় মামার সাথে বেয়াদবি করছে, তার জন্য এরকম হয়েছে। তো আমি এসব মানতাম না। ছোটকাল থেকে আমি একটু অন্যরকম ছিলাম। একদিন আম্মুকে বললাম, আম্মু ক্লাসে সবাই আমার সাথে কেউ বসে না এরকম করে। কিন্তু আমার টিচারটা কিন্তু আমাকে খুব আদর করতো, মানে ভালো স্টুডেন্ট ছিলাম, সব দিক থেকে ভালো ছিলাম তার জন্য। তো এসব কথা শুনলে আম্মু কান্না করতো, আমার আগে আম্মু কান্না করতো। তখন বুঝতাম না, তারপরও বলতাম, যে যা বলতো আম্মুকে গিয়ে বলে দিতাম। যখন ক্লুতে বৃত্তি দিব, আমরা 2 জন বৃত্তিতে ছিলাম, আমি আর আমার একটা ছেলে বন্ধু ছিল, আমরা 2 জন বৃত্তি দিতে যাব।
আমার আব্বু তখন বিদেশ থেকে বাড়িতে চলে আসছে একেবারে। আব্বু ডায়াবেটিস ছিল, তার জন্য পাঠিয়ে দিয়েছিল। তখন আব্বু কোনো কাজ করতেছিল না। আমাদের বাড়িতে 4টা গরু ছিল। তো আম্মু ওই গরুগুলা দেখতো, রান্না শেষ করে আমাকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যেত। একদিনে 2টা করে পরীক্ষা ছিল তখন, বৃত্তি পরীক্ষায়। তো সারাদিন পরীক্ষা শেষ করে সন্ধ্যার পরে বাসায় আসতাম। বাসায় এসে আবার সেই রান্না বাড়া, গরুর খাবার তৈরি করা, খাওয়ানো, সবকিছু করতে হতো। তখন আমার ছোট বোনটাও ছোট, প্রায় 3 বছর হবে তখন। বাসায় কিন্তু সবাই ছিল, আমার কাকিরা ছিল, দাদিরা ছিল, সবার কাজ আম্মু করে দিত, কিন্তু আম্মুর কাজ কেউ করতো না। আমি যখন ক্লাস 3-তে উঠবো, হ্যাঁ, তখন হচ্ছে আমি যে স্কুলে অ্যাডমিশন নিতে যাই সেটা ছিল একটা সরকারি স্কুল। সেখানে আমার অ্যাডমিশন নেয় না, কারণ আমি যেখান থেকে বৃত্তি দিয়ে আসছি সেখান থেকে সার্টিফিকেট নিয়ে যেতে বলছে। একটা 2 এর বাচ্চা তো আর সার্টিফিকেট হয় না। ওই স্কুলে আমাকে 3-তে ভর্তি করতে বলবে, কারণ ওইটা আমার মামাদের স্কুল ছিল, বললে কিছু বলার ছিল না। তখন ওই স্কুলে হচ্ছে মাত্র 2 জন, আমি আর একটা মেয়ে, 2 জনের সাথে তো আর ক্লাস 3-তে ভর্তি হওয়া যায় না। তার জন্য আম্মু আমাকে নিয়ে আসে একটা মাদ্রাসায়। আম্মু আমাকে 4-এ ভর্তি করে দেয়। প্রথম কয়েকদিন যাই ওই মাদ্রাসায়, আমার চাচাতো বোনেরা, তারপর আমাদের বাসার অনেকেই পড়তো, অনেক মেয়েরাই পড়তো। আমরা সবাই একসাথে যেতাম আসতাম। বেশিরভাগ মানুষ জানতো যে আমার এই প্রবলেমটা আছে, তো তারা তেমন কথা বলতো না, এক বেঞ্চে বসতো না। তখন আমার খুবই কষ্ট লাগতো। আর একটা মেয়ে ছিল, নামটা আমি মেনশন করবো না, ও মেয়েটা আমাকে একদম দেখতে পারতো না, মনে হচ্ছিল একদম সহ্যই করতে পারতো না। মাদ্রাসায় যাওয়ার পর একটা মেয়ে পেয়েছিলাম যে প্রথম দিন থেকে যত বছর আমি ওখানে ছিলাম আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। একটা স্যার ছিল, ওই স্যারটার একটু শারীরিক প্রবলেম আছে, ওই স্যারটার চোখগুলো হচ্ছে ছোট ছোট, দেখা যায় না। ওই স্যারটা আমাদের বাংলা ক্লাস নিত। তো আমি প্রতিদিন পড়া শিখে যেতাম, বাট পড়া বলতাম না কখনো ক্লাসে, প্রতিদিন মার খেতাম। পরে যখন ফাইনাল পরীক্ষা আসলো তখন পরীক্ষা দিলাম। রেজাল্টের দিন মাদ্রাসায় যাওয়ার পর হচ্ছে ওই জায়গায় একটা ছেলে হস্টেলে থাকতো, ওই ছেলেটার নাম হচ্ছে রাসেল, আমারই ক্লাসমেট। তো ওই ছেলেটা আমাকে বলছে কি, তুমি কি কবিতা? তো আমি বলতেছি হ্যাঁ আমি কবিতা। পরে বলতেছে কি, তুমি না সেকেন্ড হয়েছো। পরে আমি বিশ্বাস করতেছি না, আমি হঠাৎ করে মাদ্রাসায় গেছি, আমি হয়তো অন্যান্য সাবজেক্টে পারদর্শী, কিন্তু আমি কিন্তু আরবি পারতাম না তখনও। আমার বাসার পাশেই একটা ছেলে নাম সাইদ, ও আমার সাথে পড়তো। তো বলতেছে ও ফার্স্ট হয়েছে, তুমি সেকেন্ড হয়েছো, আমি থার্ড হয়েছি। তো আমি তো খুব খুশি ওই দিন, হঠাৎ করে এত মানে একটা মাদ্রাসায় ভর্তি হয়ে প্রাইজ টানতে গিয়ে আমার কান্না এসে গেছিল যে আমি এত ভালো কি করে করতে পারলাম, যেখানে আমি আরবি কিছু পারতামই না। তো সবাই খুব খুশি। ওই স্যারটা ওই দিন যখন প্রাইজটা আমার হাতে তুলে দিল, তখন ওই স্যারটা আমাকে বলল যে তুমি ক্লাসে একদিনও পড়া পারতা না, তুমি কি করে এটা করলা? তখন আমি বললাম যে স্যার আমি সব সময় পড়া পড়ে আসতাম, কিন্তু আপনাকে দেখে ভয় করতো, আমি পড়া বলতাম না। তখন ক্লাস 5-এ নতুন উঠলাম, নতুন বই নিলাম জানুয়ারি মাস, সবাই খুব খুশি, সবাই ভালো রেজাল্ট করে, সেই ইচ্ছে যে সমাপনীতে খুব ভালো করবে সবাই। তখন আরেকটা কথা মিস করে গেছিলাম একটু আগে, আমার আম্মুকে 2009 সাল থেকে জব করতে বলা হয়েছিল। আচ্ছা। তো আমার আম্মু করেনি, যখন দেখছে যে সংসারে আর চলছে না, আমি বড় হচ্ছি, আমার ছোট বোন বড় হচ্ছে, আমাদের পড়ার খরচ সবকিছু খরচ বাড়ছে দিন দিন, যখন দেখছে যে চলছে না, তখন আমার আম্মু চাকরি করে 2011 সালে চাকরিতে জয়েন করে। আম্মু অফিসে বেশিক্ষণ থাকতে হতো না, 1-1.5 ঘন্টা, কিন্তু আম্মু খুব টেক কেয়ার করতো, আমাদের সব সময় খুবই খেয়াল রাখতো। তো আমি তখন একটা স্যারের কাছে প্রাইভেট পড়ি, সেই স্যারটার নাম হচ্ছে শাহজাহান। সবাই তো খুব আদর করতো রেজাল্ট শোনার পর, যে হঠাৎ করে একটা মেয়ে আসলো খুব ভালো রেজাল্ট করলো, তখন থেকে ওনারা খুব আদর করে, খুবই ভালোবাসেন। তখন আমার ছোট ভাইটার জন্ম হয়েছে, মানে বেশি বয়স হয়নি, 6 মাস হবে। তখন আমার ছোট ভাইটার জন্মের আগে যেমন আমার বড় জেঠু, তার 5টা ছেলে, তারা সবাই বলতো যে ওই আমার আব্বুকে চাচ্চু বলতো না, নাম ধরে বলতো যে ওনার তো ছেলে নেই, 2টা মেয়ে, ওনার সব সম্পত্তি আমরা খাবো, আমার আব্বু সব সম্পত্তি ওনারা নেবে, আচ্ছা, আমার আব্বু না থাকলে। তো তখন আমার আব্বু ভাবলো যে সত্যি তো, আমি না থাকলে ওনারা তো সবকিছু নিয়ে যাবে। তখন আমার আম্মুর অজান্তে 9.5 করা জমি ছিল এক জায়গায়, সেখানে একটা মসজিদ ছিল, সেই জমিটা আম্মুর নামে দিয়ে আসে। যখন সবাই জানছে তখন আম্মুকে দোষারোপ করে, বলে যে তুমি তো নিছো জোর করে। তখন দিয়ে আসছে, তারপর সবাই খুব বলতেছে যে দিয়ে আসলো কেন, কিন্তু আমার দাদি কখনো বলেনি যে দিয়ে আসছে কেন। আমার দাদি খুশি হয়েছে। তো আমার দাদির 3টা ছেলে, 3টা ছেলের ঘরে কিন্তু 6টা মেয়ে। আচ্ছা। এখন দাদির যারা সবাই বলে যে তোমার মেয়ে নাই, দেখো তোমার ছেলেদের কত মেয়ে, মানে উপহাস করতো। আমি আবার দাদির সব কাজ করে দিতাম, যেমন দাদির ঘর পরিষ্কার করা, দাদির হাতে হাতে দাদিও করতো, আমি করে দিতাম বেশিরভাগ সময়। দাদি আমাকে খুবই আদর করতো। তো তখন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে ছোট ভাইটা জন্ম হয়। তখন আম্মু 6 মাস বাসায় থাকে, আর তারপর হচ্ছে আমার ভাইয়ার যখন 6 মাস, তখন আম্মু আবার অফিসে যায়। তখন কাজ করতেছে, টাকা পয়সা মানুষের কাছ থেকে দিচ্ছে। টাকাটা হচ্ছে কি বিমা করাতো 2011 সাল থেকে 12-13
এই 2 বছরে বীমা করাইছিল, মানুষের কাছ থেকে টাকা নিত, নিয়ে যেমন ব্যাংক থেকে যেরকম সুদ দেয় ওরকম দিত, আম্মু এনে আবার তার কাছে দিয়ে দিত। এরকম করতে করতে প্রায় 25 লক্ষ টাকা নেওয়া হয়েছে সব অনেকের কাছ থেকে। তার মধ্যে আমার বড় জেঠির কাছ থেকে ছিল 5 লক্ষ টাকা, সেটা হচ্ছে আমার আম্মুর কাছে 2.5 লক্ষ টাকা দিয়েছিল। আর আমার আম্মুকে যে চাকরির জন্য বলছে 2 বছর বলার পর যে আমার আম্মু চাকরি করতে গেল, ওই ম্যাডামটার কাছে আরো 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। মোট 5 লক্ষ টাকা। মোট 5 লক্ষ টাকা সুদে আমার আম্মু নিয়ে আসতো, যেহেতু একসাথে বাসা, ওনারা কষ্ট করে আসতো তো আম্মু দিয়ে দিত। ভাইয়ের আবার যখন 40 দিন, হ্যাঁ আমার ভাইটা ছোট না, তখন তো আম্মু চাকরি করছে, যাচ্ছে আসছে, কি বাতাস লাগে না কি বলে গ্রামে বলে যে দুধ চোরা, তখন সেটা ধরে। তখন আমার ছোট ভাই কান্না করতো, শব্দ হতো না, খেতে পারতো না। তখন হচ্ছে আমার বড় খালার বাসা হচ্ছে সিঙ্গেল থানায়, সেখানে নিয়ে যাওয়া হয় এক ফকিরের কাছে। তো ওখানে প্রায় 1 মাসের মতো ছিল। ওখান থেকে ভালো হয়ে আসে 1 মাস আমি বাসায় একাই থাকতাম। তো না আমার ছোট বোন তো ছোটই, ও আর কি বুঝে, তখন তো আমি ক্লাস 5-এ পড়ি। তখন ছোট ভাইকে বাসায় নিয়ে আসলে পরে ও সুস্থ হয় একটু, তখন আবার আম্মু চাকরি করছে, আমি এই জায়গায় পড়ালেখা করতেছি, আমার টিচাররা খুব খুশি। তো তখন একটা 10-এ পড়ে একটা বড় ভাইয়া ছিল, নাম ছিল সোহেলা রানা, আমাকে একটু লাভ করতেন। মানে তখন উনি আমাকে সরাসরি কখনো বলেনি, ওনার ব্যবহার আচারে তখন তো একদম ছোট না, কিছু কিছু বুঝি সবাই। তো একদিন হঠাৎ উনি আমাকে বলেই দিল যে আমি তোমাকে লাভ করি। ওই কথাটা উনি ক্লাসের সবার সামনেই বলেছিল। কে বলেছে আপনাকে লাভ? সোহেল, আমার শাহজাহান স্যারের ভাগনা। তো তখন আমি কিছু বলি না, ক্লাসের বেশিরভাগ মেয়েরা ছিল আর 2টা ছেলে ছিল, তাদের সবার সামনে বলে। ও চাইছিল যে লাভ করবে কিন্তু লুকাবে না, সবার সামনে। তখন ওর মামা বিষয়টা জানতে পারে, শাহজাহান স্যার জানতে পারে, উনি কিছু বলে না, কিন্তু আমি ওনাকে হ্যাঁ বলি না। আমি তখন এটা বুঝতাম যে একটা ছেলে একটা মেয়ে, মানে ছোট ছাড়া বড় একটা ছেলে বড় একটা মেয়ে যদি কথা বলে ওটাকে খারাপ ভাবে মানুষ। হ্যাঁ, তো তখন আমি ওইভাবেই চলতাম, আমি কোনো ছেলের সাথে কথা বলতাম না। তো আমি ওনাকে সবার সামনে বললাম, দেখেন ভাইয়া এটা হয় না, কারণ আমি কখনোই এটা পারবো না। হ্যাঁ, তো তারপর থেকে উনি আমাকে আর কখনোই ডিস্টার্ব করেনি, আর কিছু বলেও নি। উনি এমনিতে ক্লাসে আসতো, দুষ্টামি করতো, এমনিতেই চলে যেত। তারপর হচ্ছে সমাপনী পরীক্ষা আসলো, পরীক্ষা দিতে যাব সবাই। পরীক্ষাটা হচ্ছে আমার বাসার পাশের এলাকায়, আর আমার মাদ্রাসা থেকে 2 গ্রাম ওই পাশে। তো যাব, আমরা সবাই যাচ্ছি, একটা বাস ছিল সেটাতে করে সবাই যাচ্ছি। পরীক্ষা দিতে সিট পাইছি, এখন সবার ফার্স্ট পড়ছে আমার সিট, যেহেতু ক্লাসের রুল নং মেয়েদের মধ্যে সবার আগে আমারটা ছিল। তখন ফার্স্টে বসবো, আমি ফার্স্ট টাইম পরীক্ষা, আমি তো ফার্স্ট টাইম না, এর আগে একটা বৃত্তি দিছি। কিন্তু আমি ভয় পাইছিলাম না, কারণ আমি তো সব পারি, আমাকে যেখানে খুশি ওনারা বসাইতে পারে, আমি তো সব পারি, যা আসবে আমি দিতে পারবো। আরবি পরীক্ষার দিন আমার একটু মানে আমি তো আরবি এমনিতেই কম বুঝি, খারাপ হচ্ছে পরীক্ষা, একটু খারাপ হবে। তখন শাহজাহান স্যার, যার কথা না বললে নয় ধরতে গেলে, আইসা আমাকে হেল্প করে, অনেক হেল্প করে। উনি এভাবে পরীক্ষা দিলাম, এখন পিএসসি পরীক্ষা শেষ, বাসায় বসে আছি। তখন বাসায় বসে বসে আমি খুব ছবি আঁকতাম, আমি মনে হয় ছবি এঁকে আমার বেডরুমটা ভরে ফেলছিলাম। আমার বেডরুমে যে আসতো সে খুব অবাক হয়ে যেত। 5-এ পাশ করলাম, তখনও আমার রুল আবার 2 হলো, এখন 6-এ। এখন সবাই খুব মজায় আনন্দে আছি। এখন আমাদের মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান হবে, তখন সবাই জোর করে আমার নামটা নিল, বললো যে ওটা গজল বলবে। ওই দিন গজল শুনে 2টা ছেলে আমাকে খুব লাভ করে। ওনারা কিন্তু আমার চেহারা দেখে, তখন মাদ্রাসা যেতে মুখোশ পড়া থাকতো। ওনারা আমার প্রথমে জানতাম না, আমি জানছি যখন ক্লাস 7-এ উঠছি, তখন প্রায় 1 বছর পর। তখন বলতেছে যে আমরা না তোমার খুব লাভ করি, মানে 2জনই বলছে, আলাদা আলাদা ভাবে বলছে যে খুব লাভ করি, বাট বলতে পারি না। তো আমি তখনও ওদেরকেও না করে দিচ্ছি, কারণ আমি এসবে জড়াতে চাই না, কারণ গ্রামের মানুষ এমনিতেই অন্যরকম ভাবে ছেলে মেয়ের সাথে কথা বলে, আমি ফ্রেন্ডলি ভাবে কারোর সাথে কথা বলতাম না। তখন কিন্তু আমার আম্মুর টাকা প্রায় মায়ের যাচ্ছে, ওই 25 লক্ষ টাকা যার কাছে দিয়েছে তার খোঁজ পাওয়া যাচ্ছে না, যখন 7-এ ক্লাস তখন। আর আমার ছোট ভাই হচ্ছে খোঁজ পাওয়া যাচ্ছে না বলতে কিভাবে, মানে আমার আম্মু যার কাছে 25 লক্ষ টাকা নিয়ে যেখানে রাখছে, যে মেন মালিক, তারই কোনো খোঁজ নেই, সে সবার টাকা নিয়ে চলে গেছে। শুধু আমার আম্মুর না, ওখানে অনেকে কাজ করতো, অনেকের 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত ছিল, অনেকে সবার টাকা নিয়ে চলে গেছে। তখন একটু আশ পাচ্ছি যে আম্মুর মনটা একটু খারাপ দেখাচ্ছে অফিস থেকে আসার পর। আগে আম্মু অফিস থেকে আসার পর আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো, এখন আম্মু সেটা করছে না। এরকম করতে করতে হঠাৎ আমার দাদি, কারো কাছে আম্মু বলে না, একদিন আমার দাদি জানতে পারে। তখন আমার দাদি আম্মুর সাথে খুব রাগারাগি করতেছে যে তুই আমার ছেলেরে শেষ করবি, তার জন্য এইসব চাকরি করতেছিস। তো এরকম বলার পর আমার আম্মু বলে এখন তো আর আমার কিছু করার নেই, কারণ এখানে সবাই করছে, আর যারা বাসে টাকার জন্য আসতো তাদের বলা হয়তো যে দিব,
কখনো আমার আম্মু বলেনি যে দেব না, যেভাবে হোক আমি আপনাদের টাকা দিয়ে দিব। আচ্ছা, আপনার বাবা তো কিছু করতো না, আপনার মাই মোটামুটি সংসার চালাতেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওই টাকাগুলো কোত্থেকে জমিয়েছিলেন উনি, বা কোত্থেকে এক সোর্স উনি পেয়েছিলেন যে 25 লক্ষ টাকা ওখানে ছিল? হ্যাঁ, 25 লক্ষ টাকা ওখানে ছিল বলতে আমার আম্মু তো চাকরি করতো না, তো আম্মুর মূলত কাজটাই ছিল যে আম্মু মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে নিয়ে ওখানে রাখবে, ওখান থেকে সুদ দিবে, মানুষকে দিবে। তো ওই টাকাটা আপনার আম্মুর ছিল না? না, আম্মুর ছিল না। তাহলে তো একটা বড় একটা বিপদ তো। হ্যাঁ, মানুষের টাকা টেনে একটা জায়গায় জমা দিলেন ফর দেয়ার পারপাস, এবং সেখান থেকে টাকাটা নিয়ে একটা মানুষ গায়েব। আচ্ছা, এটা ফ্যামিলির একটা ক্রাইসিস শুরু হয়েছে গল্পের এই অংশে। তখন আপনার বয়স কত? আমি তখন ক্লাস 5-এ পড়ি, আমার বয়স 12 কি 13 হবে। আচ্ছা, ক্লাস 5-এ পড়ছেন, 12 কি 13, এবং ওনার চেহারার যে সমস্যা সেটা তখন রয়েছেই, এবং তারপরও আপনি কিন্তু এতটা প্রবলেম ছিল না, তখন আমাকে ছোটই দেখা যেত। আমার যখন মনে করেন 14-15 পার হয়ে আসছি, তখন থেকে আমি আস্তে আস্তে মোটা হয়ে গেছি। তারপরেও আপনি তখন দুটো প্রেমের প্রস্তাবও পেলেন, তাই তো? দুটো না তিনটা? আমি সবকটাই শেষ করে, কারণ আমি এটা চাই না। বলে দিয়েছেন একেবারেই না? একেবারেই না, কারণ আমি কথাই বলবো না। সবাই আবার খুব ভালো ছিল, আমি না বলার পরে ওনারা আমাকে ডিস্টার্ব করতো না। আচ্ছা, একেবারে কি ফিনিশ করে দিলেন নাকি এর সাথে কিছু অংশ? একেবারেই ফিনিশ, একবারেই শেষ। কোনো ইচ্ছা না থাকলে সেটা এখন ফিনিশ করে দেওয়া ভালো। আমি একবারে ফিনিশ করে দিলাম। ঘুরিয়ে ঝুলানো এটা মোটেও ঠিক কাজ নয়। ফিনিশ করে দিলাম। যাই হোক, আজকে যিনি রয়েছেন, আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। আজকে আমাদের সাথে কবিতা রয়েছেন, এবং তিনি আজকে এখানে তার জীবনের গল্পটা বলছেন, এবং সেই গল্পের সাথে কিন্তু ওনার ফ্যামিলি একটা ডিজিজ, যেটাকে প্রোজেরিয়া ইন মেডিকেল টার্মস বলা হয়, সেটা খুব রিলেটেড, এবং সেটা খুব মানে ইফেক্টেড ওনার লাইফে। সেই গল্পটা নিয়ে আমরা আজকে আগাবো, এবং তার পারিপার্শ্বিকতা, তার সাথে কি ঘটেছে, ডিমোটিভেটেড হওয়ার যে ব্যাপারগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকবারই কিন্তু ডিমোটিভেটেড হয়েছে স্কুল থেকে, একবার ছোটবেলা থেকে কেউ কথা বলতে চায় না, কেউ বুঝতে চায় না। তারপরে দেখুন আবার সে প্রেমের প্রস্তাবও পাচ্ছে, তখন সে আবার মোটামুটি একটা রিলিফ অবস্থায় আছে। এবং তাদের ফ্যামিলিতে একটা খুব ভয়াবহ ডিজাস্টার সৃষ্টি হলো। তার মা যে চাকরিটা করতো সেখান থেকে টাকা কালেক্ট করে একটা জায়গায় জমা দিল, সে টাকা পয়সা নিয়ে গায়েব। দ্যাটস দ্য ট্র্যাজেডি, এবং এটা খুব ভয়াবহ রূপ ধারণ করবে বলেই মনে হয়, আমরা যেটা মনে করতে পারি। যাই হোক, সবকিছু নিয়ে ফিরছি ছোট একটা বিরতি নিয়ে। থেকে আপনি প্লিজ শুরু করবেন। পরে হচ্ছে আমার ছোট ভাই অসুস্থ হয়ে যায়, তারপরে যখন ওই যে টাকা নিয়ে গোলমাল, তখন আমার ছোট ভাই অসুস্থ হয়ে যায়। ওর কি আপনার মতো শারীরিক রোগ? হ্যাঁ, আমরা 3 ভাই বোন, 3 ভাই বোনের এই প্রবলেমটা আছে। কিন্তু আমার হরমোনেটিক একটা ফ্যাক্টর। হ্যাঁ, হতে পারে। কিন্তু আমার বড় মামার যে সন্তান, তাদের কিন্তু কারো কিছু নেই, শুধু বড় মামার আর আমাদের 3 ভাই বোনের আছে, আর নয়তো কারো নেই। হ্যাঁ, তো আমার ছোট ভাই একটু অসুস্থ হয়, ওর জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, ঠান্ডা। আশেপাশে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ওষুধ দেয়, কোনো কাজ হয় না। তখন বলে যে শিশু হাসপাতালে নিয়ে যেতে। তখন আমরা শিশু হাসপাতালে নিয়ে আসে, আম্মু আসে, এখানে ভর্তি করে। তো 10 দিন এখানে থাকে। তখন ছোট বোন ছোট, বাসায় আমি, আব্বু তো এখানেই থাকে, আর দাদির সাথে আমার আম্মুর কিন্তু প্রচন্ড ঝগড়া হয়। যখন কিনা দাদি শুনে যে এতগুলো টাকা, তখন দাদি অনেক বকাঝকা করে আম্মুকে, ওইসব নিয়ে প্রচন্ড রাগারাগি। আমার দাদি তখন কথা বলতো না বেশি একটা আম্মুর সাথে, বা আমাদের সাথে তেমন ভাবে, দরকার পড়লে বলতো। 10 দিন পর যখন বাসায় যায়, তখন কিছুদিন সুস্থ, 1 সপ্তাহ মতো সুস্থ, আবার আগেরই প্রবলেম দেখা দিচ্ছে। তখন আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে এখানে আমরা কিছু করতে পারবো না, ওকে মহাখালী নিয়ে যেতে হবে। তখন ওকে নিয়ে আসা হয় বক্ষব্যাধিতে 2013 সালে। ওকে ভর্তি করা হয়, ওর পরীক্ষা নিরীক্ষা করা হয় অনেক। তারপর জানা যায় যে ওর ফুসফুসে পর্দা পড়ছে। এটা মানে অপারেশন ছাড়া কোনোভাবেই ঠিক হবে না। তখন কিন্তু ওর বয়স 2 বছর। তখন এত ছোট বাচ্চা অপারেশন করবে, রিস্ক হয়ে যায়। কথাবার্তা হয়েছে ডাক্তারদের সাথে, বলতেছে যে মেডিসিন দ্বারা এটাকে ঠিক হবে না। ডাক্তাররা বলতেছে যে না, এটা কিছুতেই ঠিক হবে না, ওকে অপারেশন করতে হবে। এখন বলতেছে যে বড় হলে যদি অপারেশন করে, তাহলে ও বড় হবে, আস্তে আস্তে ওর সমস্যাটাও বাড়তে থাকে। আচ্ছা, হ্যাঁ, ও কখনোই সুস্থ হবে না। সমস্যাটা ছিল ওর ফুসফুসে পর্দা পড়ছে। আচ্ছা, হ্যাঁ। তো তখন এরকম একটাই ভাই, একটাই ছেলে, এখন সবাই খুব আপসেট। আমি তো সবসময় শুধু কান্না করতাম যে আল্লাহ, তুমি একটা ভাই দিলা, তাও আবার এরকম একটা বিপদে, এরকম একটা অসুখ। তখন তো 7-এ পড়ি, হচ্ছে সামনে পরীক্ষা, এদিকে ভাইয়া অসুস্থ, বাসায় অবস্থা, টাকা পয়সার জন্য মানুষ আসছে, আব্বু প্রায় পাগলের মতো। এটা হয়তো আপাত দৃষ্টিতে শুনছি আমরা, খুব ইজি মনে হচ্ছে ব্যাপারটা। পরিবারে এই ধরনের সমস্যা, যে টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো কিন্তু খুব
বড় হয়ে দাঁড়ায়, আর হচ্ছে মানুষের টাকা 25 লাখ টাকা, এবং সেটা আপনারা যে ফেরত দিয়ে দেবেন সে ধরনের কোনো অবস্থা আপনাদের কিন্তু নাই। না, তখন কিন্তু সে ধরনের অবস্থা নেই। তো এটা একটা কিন্তু বড় আমাদের ধরনের কিন্তু অনেক জমি ছিল, কিন্তু আচ্ছা। জমি বিক্রি করে দেওয়ার কোনো আশা ছিল না। ধরে নিলাম আপনি জমি বিক্রি করে দিবেন, কিন্তু কেন দিবেন? এটা তো মানুষের টাকা, এটার জন্য তো আপনি দেয় না, তাই না? তো এটা আসলেই কিন্তু খুব বড় ধরনের একটা হচ্ছে কি, তখন আমার খুব কষ্ট হতো যে আল্লাহ তুমি এত বিপদ কেন একসাথে দিচ্ছ। পরে ওকে বক্ষব্যাধিতে নিয়ে যাওয়া হয়, সেখানে ওর অপারেশনের ডেট পড়ছে তো পড়ছে না, পড়ছে তো পড়ছে না, এরকম। এদিকে আব্বু যেতে পারছে না, আব্বু একদিন যাচ্ছে তো আরেকদিন। আর তখন যদি আমার ছোট ভাইয়ের পাশে মেডিকেলে থাকার মতো কেউ থাকতো তাহলে কিন্তু আমার আম্মু মানুষের কিছু টাকা ওখান থেকে এনে মানুষকে দিয়ে দিতে পারতো, কিন্তু তখন ওই অবস্থা ছিল না। তখন আমিও বুঝতাম না যে ওই জায়গায় যে থাকবো আমি। তখন আমার মামারা তেমন দেখতো না। যখন আমাদের টাকা পয়সা একটু সমস্যা হচ্ছে তখন আত্মীয় স্বজন আর আত্মীয় স্বজন সবাই অপর হয়ে গেছে, কেউ কাউকে চেনে না। তখন হচ্ছে আমার একটা আন্টি আছে, মেজু আন্টি, ওনার কিন্তু ছেলে মেয়ে নেই। উনি আমাদেরই খুব আদর করে, খুব ভালোবাসে আমাদের সবাইকে। তো উনিও ওখানে চাকরি করতো। উনি প্রায় 12 লাখ টাকার মতো ধরা গেছে। মানে উনি কি একই চাকরি করতেন? হ্যাঁ, আম্মুর সাথেই চাকরি করতো। ওনার মানে আম্মু বলছে যে আমি করছি, তুই কর। আচ্ছা, টাকাগুলো নিয়ে কার কাছে দেওয়া হতো? যে মালিকটার কাছে দেওয়া হতো তার নাম ছিল জোশী। মানে ওনাকে কেন দেওয়া হতো? ওনাকে দেওয়া হতো, উনি একটা বিজনেস করতেন যে লাইফের সাথে, উনি মাল্টিপারপাস আলাদাভাবে ওটা করছিল। বলা হয়েছিল যে এটা সরকারি অনুমোদিত, মানে লাইফ তো এটা সরকারি, ঠিক আছে, হ্যাঁ, ওইটার সাথে মাল্টিপারপাসটা হচ্ছে জসিমের নিজের একটা। উনি সব টাকা নিয়ে ওনার কাছে প্রায় 4-5 কোটির বেশি হবে টাকা। আচ্ছা, মানে এই টাকাগুলোকে ওনার কাছে দিতে হবে, এটাই কোম্পানির নিয়ম ছিল? হ্যাঁ, ওনার কাছে দিবে, মানে উনি লাভ দিবে, যতদিনে মেয়েদের রাখবে টাকাটা, মেয়ের শেষ টাকা নিয়ে যাবে, যার যার টাকা তার কাছে দিয়ে দেবে। হ্যাঁ, এরকম করে অনেকের কাছে কালেকশন করে দিত, ডিপিএস করাইতো, মাসে মাসে মনে করেন সপ্তাহে 10 টাকা 5 টাকা যে যত জমা রাখতো একসাথে। হ্যাঁ, এরকম করতে করতে অনেকেরই অনেক টাকা, এরকম সব মিলায় 25 লক্ষ টাকা হয়ে যায় আর কি। এক পর্যায়ে দেখা যাচ্ছে ভাইয়ের হাসপাতালে অপারেশনের ডেট পড়ছে না এরকম হচ্ছে, আর এদিকে মানুষ টাকা চাচ্ছে, আর এদিকে ভাইয়ার জন্য তো হাসপাতালে টাকা দিতে হচ্ছে। আমাদের তখন তো কোনো ইনকাম নাই, তখন ওই টাকা কোত্থেকে দেবে। আমার আম্মু সব জিনিস বিক্রি করে জায়গা কিনছিল, আমাদের এখানে সাভারে মানে অনেক জায়গা কিনছিল। তো আম্মু সব জিনিস তো বিক্রি শেষে আমার 2টা চেন ছিল স্বর্ণের, আমার একটা, আমার ছোট বোনের একটা। তো দেখা যাচ্ছে যে ভাইয়ার অপারেশনের টাকা কিছুতেই হবে না, মানে ডাক্তারের খরচ। তখন আব্বু না পেরে, আব্বু মনটা ওই দিন খুব খারাপ ছিল। হ্যাঁ, তখন আব্বু বলে যে জেন্তুটা দাও। তখন আমি দিয়ে দিই, পরে বিক্রি করে ফেলে, অপারেশন ভাইয়ের জন্য টাকা হাসপাতালে দিয়ে আসে। আর ওই আমার ভাইয়া হাসপাতালে থাকা অবস্থায় আমার ছোট কাকা, আমাদের বাড়িটাকে ভাগ করা ছিল না, মানে আমার ছোট কাকা আর জেঠু থাকতো, জায়গা কিনছিল আব্বুর সাথে, ওই জায়গায় ঘর করে, আর আমরা আমার দাদুর যে বাড়িটা সেটাতে থাকতাম। তো আমার কাকা বলতেছে যে আমার জায়গা থেকে ঘর ভেঙে দাও, কিন্তু আমাদের ঘর যেখানে আছে সেখানে ছাড়া কিন্তু সামনের দিকে কিন্তু আর অনেক জায়গা আছে। আব্বু বলতেছে তুই এখন ওই দিক থেকে দখল কর, তোর ভাবি আসলে পরে আমি ঘর এটা ভেঙে দিব। আর উনি বলতেছে যে না, আমাকে 1 সপ্তাহের মধ্যে ঘর ভেঙে দিবি। উনি যে বড় ভাই, কোনো সম্মান নাই, কিছু নাই, ভেঙে দিবি। আব্বু কিছুতে বোঝাতে পারছে না। আর বাড়ির সবাই তখন আমাদের বিপক্ষে, সবাই চাচ্ছে যেন আমাদের সংসারটা না থাকে, কারণ এদিকে আম্মু একটা ভুল করছে। তো তখন বলতেছে, আমার চাচ্চু এমন ভাবে একটা কথা বলছিল যেটা আমি জীবনও ভুলবো না। উনি বলছিল যে তোর পোলা মারা গেলে আমার কি। আমার ভাই কিন্তু তখন হাসপাতালে, ওর অবস্থা কিন্তু খুবই সিরিয়াস। আমি এই কথাটা শুনছিলাম, আমি রুমে ছিলাম, আর উনি বলতেছে যে তোর পোলা মারা গেলে আমার কি। আমার এত কষ্ট লাগছিল ওই দিন যে আমার ভাই মারা গেলে একই রক্তের, এই কথাটা বলতে পারলো। তো যাই হোক, আব্বু সিদ্ধান্ত নিল, বলতে ঠেট দিচ্ছে আব্বুকে রীতিমতো যে ঘর ভেঙে না দিলে আমি তোকে শেষ করে ফেলবো, তুই চকে যাবি, আমি তোকে সেখানে মেরে ফেলবো। তো তখন আব্বু দাদি আবার চাচুর পক্ষ নিয়ে আইসা বুঝাইতো যে দেখ ঘর ভেঙে দে, হচ্ছে রাগে, কিন্তু চাচুকে কখনোই বুঝাইতো না যে দেখ ওর তো হাসপাতালে আসলে তারপর ভেঙে দিবে, এটা কখনোই বলতো না। তখন হচ্ছে কি করবে না পেরে ঘর ভাঙবে, এখন তো কেউ নেই, আমি তো ছোট, আমি তো তখন রান্না বান্না কিছুই করতে পারি না। ওই যে 4 মাস যে ছিলাম তখন যে কি রান্না করতাম কি খেতাম তার কোনো ঠিক থাকে। আমার নানুর বাড়ির যে পাশে কেউ আসা বলতো না যে রান্না করে দিই। হ্যাঁ, আমার কিন্তু 3টা মামি, কেউ আসতো না। আমার আন্টি মাঝে মাঝে এসে রান্না করতো, মাঝে মাঝে এসে খাবার দিয়ে যেত, ওইসবে তো আর হয় না। তখন আমি আর আব্বু আর ছোট বোন ছিলাম। ছোট বোনটা তখন ছোট ছিল, কিন্তু তারপরে অনেক কান্না করতো। পরে বললো যে ঘর ভেঙে দিবি, ঠিক আছে ঘর ভাঙবে। তখন আব্বু যখন ঘর ভাঙবে তখন আমি আব্বুকে বললাম কি, আব্বু ঘর ভেঙে আবার ঘর দিতে গেলে তো টাকা লাগবে। তখন বলছি যে ঘর ভেঙে আবার ঘর না দিয়ে আমরা চলো সাভারে চলে যাই, মানে আমাদের এখানে যে বাড়িটা করা আছে সেখানে
সবাই কিন্তু খুব হিংসা হতো আমাদের এখানে বাড়িটার জন্য। আচ্ছা, বললাম যে চলো সেখানে চলে যাই, আমরা সেখানে গিয়ে আপাতত একটা রুম নিয়েই থাকবো, ঘর দেওয়ার জন্য যে টাকাটি লাগবে ওই টাকাগুলো দিয়ে তো আমরা ভাইয়াকে সুস্থ করে আনতে পারবো না। তো তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে। পরে আব্বু একদিন বিকাল বেলায় আসবে এখানে, মানে এখানে এসে বলে যাবে যে রুম তোমরা খালি করবা, 1 তারিখে আমি ঢুকবো, মানে এখানে তো রুম সব ভাড়া দাও, আগে তো বলতে হবে। তখন আমার বড় জেঠি, যার কাছ থেকে 5 লাখ টাকা নেওয়া ছিল, সে আইসা বলতেছে যে কোথায় যাচ্ছে। আব্বু সত্যি বলে দিচ্ছে যে আমি এখানে যাচ্ছি, বলবো আমরা ওখানে চলে যাবো। পরে বলতেছে যে না ওখানে যেতে হবে না, আপনারা আমার জায়গা সহ ঘর দেন, মানে ওই জেঠির জায়গা সহ ঘর দিতে। কিন্তু ওই বাড়িতে কিন্তু আমার আব্বুর জায়গা বেশি ছিল, আব্বুর কিনা জায়গা ছিল সাথে। পরে বলতেছে টাকা যা লাগে আমি দিব, বলতেছে আপনি পরে দিয়ে দিন। পরে এখন আব্বু চিন্তা ভাবনা করলো যে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে একটা ঘর দিব, এখানে ঘর দিলে গরু পালতে পারবো, এখানে কিছু কাজ করতে পারবো, করে কিছু কিছু টাকা দিয়ে শোধ করতে পারে কিনা। ঘর দিবে, এখন আমাদের ঘর আগের ঘর ভেঙছে, সবকিছু ভাঙাচোরা। একটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা খুবই বড় ছিল, সেখানে আমাদের খাটটা আর শোকেসটা রাখছিল আর ফ্রিজ সব বাইরে ছিল। তখন আমাদের একটা গরু ছিল, ওই গরুটা বিক্রি করে ফেলছে। ওই গরুটা মনে হয় 1 লাখ টাকার বেশি বিক্রি করছিল। ওই টাকাটাই ছোট ভাইয়ের জন্য রাখছে যে দিতে হবে। আর ওই যে ঘর ভাঙছে তখন জেঠি, বড় জেঠি, ওনার কাছ থেকে টাকা আনছে, উনি টাকা দিচ্ছে যে আপনারা ঘর দেন, এখন বিপদ থেকে উঠেন আপাতত। তখন মনে করেন আমাদের টিউবওয়েলটা সব ভেঙে ফেলছে, সবকিছু। এখন যে মোটরে পানি উঠতো, 2 দিন কারেন্ট ছিল না। 2 দিন কারেন্ট ছিল না বলতে কি, ঘর যেহেতু ভাঙা হয়েছে, মিটার 2 দিন লাইন বন্ধ ছিল। পাশের বাড়ির লাইন টানা হয়েছে আর কি, তাই তো? লাইন টানা হয়নি, টিউবওয়েল, চাপ টিউবওয়েল ছিল। হ্যাঁ, আমাদের বাসায় মোটর ছিল, আর কারো বাসায় মোটর ছিল না। তো আমি তাদের বাসা থেকে 1 জগ পানি আনতে যাব, ওই করে দাদি কেটকেট করে বলে যে আমাদের টিউবওয়েল থেকে পানি নিস, আর ওনারা যে আমাদের এখান থেকে নেয় ওটা কোনো না। তো আমার খুব কষ্ট লাগে যে আমাদের থেকে নিয়ে কাজ করে। ক্যাট করতে মানে কি, পানি আনতে গেলেও? হ্যাঁ, পানি আনতে গেলে অসুবিধা, কেন পানি আনবো? আচ্ছা, পানি আনতে পারবো না ওনাদের। রিলেটিভ বলতে আমার আব্বুর চাচি আমার দাদি, যাই দূর সম্পর্কে হলেও রিলেটিভ আর কি। হ্যাঁ, পানি আর আনি না, 2 দিন আনছি, এরপর আর আনি না। পরে আব্বু আবার ঠিক করে দিচ্ছে, এখন আমাদের মোটর ঠিক হয়ে গেছে, আমাদের থেকে পানি নিয়ে ঘর দিচ্ছি। আব্বু তো হাসপাতালে যেতে পারছে না, আর গেলেও থাকতে পারছে না। আব্বুর মন মেজাজও ভালো ছিল না, গিয়ে আম্মুর সাথে ভালোভাবে কথা বলতো না, রাগারাগি করে চলে আসতো। আর এই দিক থেকে আমার চাচাতো চাচি জেঠি যারা আছে সবাই আব্বুরে খেপাচ্ছিল যে যেন আমার আম্মুকে ডিভোর্স দিয়ে দেয়। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেয়। হ্যাঁ, কেন? আমাদের সংসারটা ভেঙে ফেলবে, কারণ আমার বড় জেঠি তো আম্মুর বিয়ের পরেই বলছিল যে তুই কিভাবে এই বাড়িতে সংসার করিস আমি দেখবো। সেই রাগ কি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছে উনি? অবশ্যই, কারণ ওনার কথাবার্তা চলাফেরা সেটাই মনে হয়। আচ্ছা, তখন আপনার বয়স কত? তখন আমি ক্লাস 7 পড়ি। 7 পড়েন? হ্যাঁ। আচ্ছা, 15-16 বছর বয়স। এখন তো 17 না, তাহলে 14 হবে। আপনার 2 বছরের একটা ভাইও আছে। হ্যাঁ। তাই এত বছরের একটা সংসার, হ্যাঁ, সেই সংসারটা এখন ভেঙে ফেলার জন্য চেষ্টাটা করেছে আপনার আত্মীয়রাই, তাই তো? হ্যাঁ, আমার বাসার সবাই। আমাদের বাড়িটা এমন ছিল যে আমার আব্বুর চাচাতো ভাই বোনেরা, আমার আব্বুর যারা আছে তারাই, তাদের নিয়ে একটা বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এটা খুবই অদ্ভুত, এবং অদ্ভুত হলেও এটা খুবই কমন একটা সিচুয়েশন, এবং এর শিকার আমার মনে হয় আমরা কোনো না কোনো ভাবে সবাই, যে খুব কাছের মানুষগুলোই আমাদেরকে নষ্ট করে ফেলতে চায়, মানে আমাদের সংসারগুলোকে, আমাদের রিলেশনশিপ গুলো নষ্ট করে ফেলতে চায়। এটা কি একটা শরীরের অসুখের মতো একটা মানসিক অসুখ কিনা? মোস্ট প্রবাবলি দ্যাট। যাই হোক, এটা কিন্তু খুব হার্মফুল, এবং এটা ওয়ান কাইন্ড অফ ক্যান্সার। এটা কিন্তু ধ্বংস করে ফেলতে পারে অনেক কিছু। আর সংসার ধ্বংস হয়ে যাওয়া মানে আলটিমেটলি মানুষের বেঁচে থাকা, এই যে দেখুন একটা লাইফ সাইকেল, একটা মানুষ বড় হয়, পড়াশোনা করে, চাকরি করে, তারপরে সংসার করে, এই তো এখানে এই ডিজিজটা যদি ঢুকে পড়ে, এটা ক্যান্সার মানে কি, এটা এই সমস্ত সাইকেল, সমস্ত সিস্টেমটাকেই নষ্ট করে ফেলতে পারে। যাই হোক, সেই পরিস্থিতিতে হয়তো আজকের অতিথিও পড়েছে, যেটা বলছিল একটু আগে, এরকম কিছু ঘটেছে ওর কাছে। জি বলুন। তারপর হচ্ছে আব্বু খুব রাগ হয়ে থাকতো, আম্মুর সাথে তেমন ভাবে কথা বলতো না। তখন আমি ফোন ইউজ করতাম না। যখন আম্মু হসপিটালে ছিল তখন আমার কাছে একটা ভাঙ্গা ফোন ছিল, সেটাকে আমি জোড়া দিয়েছিলাম। আমি আবার একটা জিনিস কি, ভাঙ্গা কিছু থাকলে ঘরে ওটাকে আমি ঠিক করি, হ্যাঁ, কাজে লাগাই। তো ভাঙ্গা ফোনটাকে আমি ঠিক করি। একটা হেডফোন ছিল, হেডফোনটাও ছিঁড়া ছিল। মানে আমি তো আগে ফোন টোন ইউজ করতাম না, জানতাম না। তখন আমি হেডফোনটা, তখন থেকে আমি রেডিও শুনি। তখন আমার খুব একাকিত্ব ছিল, কেউ ছিল না পাশে, মাদ্রাসাও যেতাম না, কারণ বাসে এত বিপদ, এত ঝামেলা, মন মেজাজ ভালো নাই। প্রায় 6-7 মাস মাদ্রাসা যায়নি। সামনে কিন্তু আমার 7 যে ফাইনাল পরীক্ষা, হ্যাঁ, শুধু প্রাইভেটে যেতাম। মানে যখন ভাইয়া হাসপাতালে, তখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, সবাই শুধু আমাকে বকাবকি করতো। আমি কিন্তু কখনো কাজ করি নাই, ঘরের কাজ কখনোই করতাম না আমার আম্মু থাকতে। তো আম্মু না থাকাকালীন যে কাজ করতাম, ভুল হতো, অনেক ভুল হতো। আমি যেটা কখনো করিনি সেটা আমি করছি,
যে সবাই আরো মানে রাগান্বিত করে করতো। আব্বু আসলে আব্বুর কাছে আরো উল্টাপাল্টা কথা বলতো যাতে আমার আব্বু মারে, হ্যাঁ, বা আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আব্বু এটা কখনোই করেনি। তো আমি প্রাইভেটে যেতাম সব সময়, কিন্তু আমার ওই শাহজাহান স্যার যার কাছে আমি প্রাইভেট পড়তাম, উনি ব্যাপারটা জানতে পারে যে আমাদের এরকম এরকম হয়েছে। উনি একমাত্র আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। ওনার কথাটা আমার আজও খুব মনে পড়ে। উনি আমাকে বলছিল যে চিন্তা করো না, ভাই সুস্থ হয়ে যাবে। মানে প্রতিদিন আমার ভাইয়ের খবর নিত আমার কাছ থেকে, যেটা কখনো কেউ করেনি, আমার নিজের মামারাই করেনি। তো আমার খুব ভালো লাগতো উনি যখন বলতো না, তখন ওনার সামনে আমার খুব কান্না আসতো। তখন এমন একদিন আসছিল, উনি আমার চোখের পানি নিজের হাতে মুছে দিয়েছিল। এটা আমি কখনোই বলতে পারবো না, কারণ উনি আমাকে খুব আদর করতেন। তো ওনার কথাগুলো খুব ভালো লাগতো আমার। তো এরকম করতে করতে ভাইয়ার অপারেশনের ডেট পড়লো। অপারেশনের ডেট পড়লে অপারেশন হবে, তো অপারেশন হবে। অপারেশনের দিন ও 4 ঘন্টা অজ্ঞান ছিল। আমি ওই 4 ঘন্টা এক জায়গায় বসতেও পারি নাই, মানে কিছুই করতে পারি না। আমার এত এত মানে টেনশন হচ্ছিল যে ওর যদি জ্ঞান না আসে তাহলে ও আর নেই, এটা বলা হবে। টেনশন, সবাই খুব টেনশন আসে। কিন্তু একটা দিক ভালো ছিল, গ্রামের সবাই যাই হোক না কেন আম্মুর সাথে গ্রামের সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করছিল। মানে হয়তো সবার দোয়ার কারণেই ও আজকে বেঁচে আসছে। তো দোয়া করতো সবাই, আর সবাই ওর খবর নিত। খুব টেনশনে। তো এক সময় খবর আসলো যে ওর জ্ঞান ফিরছে, 15 দিনের মধ্যে ওকে রিলিজ করে দেবে হাসপাতাল থেকে। তখন আমি একটু খুশি হলাম। এখন আম্মু আসলে একাকিত্বটা একটু কমবে। আমি যখন একা থাকতাম তখন প্রচুর পরিমাণে এফএম শুনতাম। পরে আম্মু আসে বাসায়। আম্মু আসার পর এসে সবকিছু তখন ঘর দেওয়া শেষ। সেই যে আমার যে আপুটা আসছে আজকে আমার সাথে, এই আপুটা প্রায় 1 মাস ছিল যখন ঘর ভাঙা ছিল। রান্না বান্না করা, মিস্ত্রি, মানে যাদের যাদের কাজে নিব তাদের খাওয়াতে হবে না, সবকিছু মিলে আপুটা 1 মাস আমার বাসায় ছিল। আপু আমাদের বাসায় ছিল প্রায় 2 বছর। আপু আমাদের বাসায় থাকার পর আপুর বিয়ে হয়। তো খুব মজা করতাম আমরা আগে, খুবই ভালো হতো। পরে আম্মু আসবে শুনে আমি খুব খুশি। আর মাঝে আমি আম্মুকে একদিন দেখতে গেছিলাম হাসপাতালে। যখন যাই তখন আম্মুকে দেখে আমার এত কান্না আসছিল। অনেকদিন পর, প্রায় 2 মাস পর আমি আম্মুকে দেখছি। আমি কখনো আম্মুকে ছাড়া এক রাত কোথাও যেয়ে থাকিনি। আর আমি 2 মাস পর আম্মুকে দেখে আমার এত কান্না আসছিল। আম্মু আমার বলতেছে তুমি ভালো আছো? আমি তখন কি বলবো, খুঁজে পাইছিলাম না যে আমি ভালো আছি তোমারে ছাড়া। তারপর বলছি যে ভালো আছিস। তখন আমার আম্মুর চেহারাটা একদম, আমার আম্মু খুব সুন্দর ছিল, খুব মোটা কাটা ছিল। তখন যাই দেখি আমার আম্মু আর আম্মু নেই। খুব কষ্টে 4টা মাস হাসপাতালে না খায়, এদিকে টাকার টেনশন, এদিকে ঘর ভেঙে দিচ্ছে, সব টেনশন, আম্মু আর আম্মু নেই। তখন আমার খুব কষ্ট হচ্ছিল, মানে আম্মুর সাথে যে কথা বলবো সেটা আমি পারতেছি না, আমার কান্না আসতেছিল। যাই হোক, আম্মুর সাথে কথা বললাম, তারপর আবার বাসায় ফিরে আসলাম। এখন আম্মুর যখন আমার ছোট ভাইকে যখন হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলো, তখন ছোট ভাইকে খুব ভালোভাবে রাখতে হয় যাতে ইনফেকশন না হয়, কোনো কিছু না হয়। তো আমরা সেভাবে রাখছি। আর এদিকে তো টাকার চাপ আছেই, মানুষ আসছে বাসায় টাকার জন্য। আর আম্মু বলতেছে যে দিয়ে দেবো আমি। আর আমার ওই যে জেঠিটা আছে যার কাছ থেকে 5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, সে প্রায় 7 লক্ষ টাকার মতো পেয়ে যাবে, কারণ ঘর ভাঙার মধ্যে তার কাছ থেকে টাকা আনা হয়েছে। তো সে তখন বলতেছে যে আমার টাকা দেবেন না। পরে বলতেছে সে এক পর্যায়ে আম্মু হাসপাতালে থাকতে থাকতে আব্বুকে পটাই ফেলছে। আম্মুর নামে যে জায়গাটা ওইটা উনি ওনার নামে করে নেবে। আচ্ছা। এখন আব্বুরও তো মাথা ঠিক নেই, বাসার সবাই এক একজন এক এক কথা বলে। আব্বু রাজি হয়ে গেছে। এখন আব্বু কথা দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে, ও হাসপাতাল থেকে আসলে জায়গা রেজিস্ট্রি হবে। তো আম্মু হাসপাতাল থেকে আসার পর জায়গা রেজিস্ট্রি হবে। আম্মুর তো মাথায় হাত, এই এত সুন্দর একটা জায়গা রাস্তার সাথে, খুব সুন্দর জায়গাটা, এটা অন্যজনকে দিয়ে দেবো? পরে আম্মু বলতেছে এটা দিব না, ক্ষেতের থেকে নিবো, যে চকে থেকে দিয়ে আসবো। ওনার 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকায় সব সুদ, আর টাকা পয়সা না লাগবে না। না, উনি এটাই নিবে, এই জায়গাটাই নিবে। আর আব্বু তো কথা দিয়ে ফেলছে, তার জন্য আম্মু এক প্রকার বাধ্য হয়ে রেজিস্ট্রি করতে যায়। তখন জায়গাটা দিয়ে আসে, অর্ধেক, মানে 9.5 কাঠা ছিল, অর্ধেক দিয়ে আসে। আচ্ছা, মানে 9.5 ছিল প্রায় 5 কাঠা না কড়া কি বলে? হ্যাঁ, হতে পারে। আমি ওই জায়গা সম্পর্কে আমার তেমন ধারণা নেই, আমি মানে ওটাই তো মোটামুটি একমাত্র ভরসা ছিল, তাই তো? আচ্ছা, ফাইন্যান্সিয়াল নাকি আরো কিছু ছিল অ্যাসেট? ওইটাই দিয়ে আসে। হ্যাঁ, তখন ওইটা থেকে প্রায় 10 লক্ষ টাকা মতো পায়। 7 লক্ষ টাকা তো উনি নিয়ে যায়। ওই যে আম্মুর যে ম্যাডাম আম্মুরে নিয়ে গেছিল কাজ করতে, ওনার কাছ থেকে যে 2.5 লক্ষ টাকা দিয়েছিল, ওই 2.5 লক্ষ টাকা কিন্তু আমাদের এই টাকাটা থেকে কেটে রাখছে, ওনার কাছ থেকে নেয়নি, আমাদের কাছ থেকে নিয়েছে। তো এক প্রকার বাধ্য হয়ে হচ্ছে ওনাকে নিয়ে গিয়েছিল কাজের জন্য বা চাকরি দিতেছিল, মানে ওই আন্টিটা আম্মুকে নিয়ে গেছিল। হ্যাঁ, আম্মুকে নিয়ে গেছিল, যে কারণে হ্যাঁ ওই আন্টির কাছে উনি যে টাকাটা দিচ্ছে আমার জেঠি, ওই টাকাটা আমার আম্মুর কাছ থেকে কেটে রাখছে। হ্যাঁ,
আর 3 লক্ষ টাকা থাকে, তো 3 লক্ষ টাকা তিনজন নিয়ে গেছে। আচ্ছা তো, ওই জায়গা বিক্রি করার পর 1 টাকা আমাদের হাতে আসে, আচ্ছা ভাগাভাগি করে নিয়ে গেছে। ওই জেঠি আমাদের হাতে টাকা দেয় নাই, মানে আমাদের দেনাটা ওনার ঘরে নিয়ে গেছে, উনি পরে দিয়ে দিবে। আচ্ছা হ্যাঁ, ওভাবে জায়গাটা লিখে নিল। তো নেওয়ার পরে এক প্রকার আম্মু আব্বু একটু অশান্তি, তখন আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে আমাকে নিয়ে। তখন হচ্ছে আমি 7 পড়ি। আচ্ছা তখন রমজান মাসে আম্মু কিন্তু হাসপাতালে ছিল যে 4 মাস। তখন কিন্তু কেউ আমার নামে একটা বাজে কথা বলতে পারেনি, বা ওই মেয়েটা ফোনে কথা বলে বা কোনো ছেলের সাথে কথা বলে এসব কিছু বলতে পারেনি, কারণ আমি সবসময় সাবধানে থাকতাম। আমার আম্মু যেরকম সাবধানে সংসার করে আসছে, আম্মুর মুখ থেকে শুনতাম যে এরকম আমাদের বাড়ির মানুষগুলা, তো আমি মানে বাড়ির বড় ভাইয়াদের সাথেও কথা বলতাম না। তো তখন রমজান মাস, তখন বৃষ্টি ছিল, ওই দিন বৃষ্টি ছিল, ঈদের সম্ভবত 10 দিন আগে হবে। তখন হচ্ছে একটা ওই ছেলেটা ওই দিন আবার হুজুরে খাওয়া আমাদের করেছিল। আগে গ্রামে কিন্তু মসজিদে যে ইমাম সাহেবরা রাখা ঘুরে ঘুরে হয়, বিভিন্ন জায়গায় দাওয়াত, হ্যাঁ হ্যাঁ, তাকে খাওয়ানো হয়, ওই দিন আমাদের করে খাওয়া ছিল। আচ্ছা তো আমার যারা তো ভাই বসির নাম, আমার আপন ওই যে আমার দাদুর প্রথম যে ছেলে, তার ছেলে, হ্যাঁ, আচ্ছা তারাবি নামাজ পড়ে বাটি নিয়ে আসছে, হুজুরের বাটি, বলতেছে যে কাকি এটা নেন। আমি ওই দিন একটু ঘুম অবস্থা ছিল, কিন্তু আমি ভাবছি কি আম্মু ঘুমাই গেছে, তার জন্য আমি বলতেছি কি ভাই আমি আসতেছি। তো আমি যাই বাটিটা নিয়ে এসে শুয়ে পড়ে। আমাদের ঘরটা ছিল 3টা রুম ছিল, একটা খাওয়ার জন্য বারান্দা ঘর ছিল, আর 2টা বেডরুম। তো যেটা একটু ছোট ওটাতে আমি আর আমার ছোট বোন ঘুমাতাম, আর এই পাশে এটাতে আব্বু আম্মু আর ছোট ভাই থাকতো। তো একটাই মেন দরজা ছিল, আব্বুর ঘরেই 3টা দরজা ছিল, মানে একসাথে সব অ্যাডজাস্ট করা ছিল। তো পরে মানে ওই আমাদের বাড়ির মধ্যে আমাদের ঘরটাই খুব সুন্দর ছিল। আমাদের বাড়িতে একটু মাটি ছিল না, যে আমরা বের হবো মাটি পাড়ায় যেতে হবে, বাথরুমে যাবো তাও মাটি পাড়াতে হবে না, সব একদম পাকা। তো পরে এরকম পরে আমি বাটিটা শুধু রাখছি, রেখে যে শুইছি। আমি আবার একটা অভ্যাস খারাপ ছিল, খুব ঘুম কাতুরে ছিলাম, শুইলেই ঘুমিয়ে যেতাম, মানে 10 সেকেন্ডও লাগতো না। এত দ্রুত ঘুমাতেন? হ্যাঁ, আমার খুব ঘুম, এখনো আমি ঘুমাই। আমি মনে হয় দিনে 1টায় ঘুমাইলে রাত 8টায় যে জাগ না পাই। আপনি তো এদিক দিয়ে খুব সুখী মানুষ। ডাক না দিলে আমি জাগ না পাই না। হ্যাঁ, মানুষের কিন্তু ঘুমের একটা বড় অভাব না, আমার এখন হয়তো ঘুম একটু কম হয়, কিন্তু তখন খুব ঘুমাতাম। আচ্ছা আমি শুলেই ঘুমিয়ে যেতাম। তো আমি ওই দিন সত্যি ঘুমিয়ে গেছিলাম। তো ওই দিন একটু পরেই নাকি আব্বু আবার একটা অভ্যাস ছিল কি ছোটকাল থেকেই, আব্বু যখনই উঠতো তখনই আমাদের রুমে আসতো, মানে মাঝখান দিয়ে পার্টিশন ছিল, তো মাঝখানে একটা দরজা ছিল, ওটা আমরা কখনোই লাগাতাম না, ভিতর মানে এপাশ থেকে না ওপাশ থেকে খোলাই থাকতো সবসময়, একটু আবজানো থাকতো শুধু। তো আব্বু গেছে, আব্বু সবসময় লাইট মেরে আমাদের দেখতো যে মেয়েরা কি করছে, ঘুমাচ্ছে ঠিক মতো আছে নাকি। তো আব্বু ওরকম দেখতে গেলে পরে দেখা যাচ্ছে যে একজনকে দেখে আমার রুমে, আচ্ছা একটা ছেলে। তখন আসছে, পরে বলতে মানে আপনার রুমে একটা ছেলেকে দেখা গেল, তাই তো? হ্যাঁ। ওকে। আমি যে রুমে ঘুমাই ওখানে কিন্তু আমি আমার ছোট বোন আছে আমার সাথে, হ্যাঁ, কিন্তু আমি যে শোয়ার সাথে সাথে ঘুমাই যে ওটা তো আমার আব্বু আম্মু জানে ভালো করে না। তো আপনার আব্বু এমনিতেই আপনার ঘুমালেন কিনা? হ্যাঁ, আমার আব্বু সব সময় আগে থেকে, ছোটকাল থেকে, আমরা যখন আলাদা রুমে থাকি তখন থেকে। আচ্ছা, মানে আপনার আব্বু হঠাৎ করে রুমে এসে দেখলো যে আপনার রুমে একটা ছেলে? হ্যাঁ, কিন্তু আমি শোয়ার কিছুক্ষণ পরেই। আচ্ছা। হ্যাঁ, আমি কিন্তু তখন ফোন ইউজ করতাম না, আম্মুর ফোনটাই মাঝে মাঝে গান টান শুনতাম, কিন্তু এফএম শুনতাম। এফএম শুনতাম, ওই ফোনে কোনো থাকতো না, সিম থাকতো না, শুধু মেমোরিটা থাকতো। ঠিক আছে, আমরা এখানে একটা বিরতি নিচ্ছি। কবিতা বাইরে ফিরছি অতিথির কাছে। আমরা যেখানে বিরতি নিয়েছিলাম সেই জায়গাটা ছিল যে আপনি ঘুমাতে গেলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, এবং আপনি ঘুমানোর পরে আপনার আব্বু এসে সেই রুমে একটু দেখে যেত যে সব ঠিকঠাক আছে কিনা, যেটা অনেক বাবারই করে থাকে। যাই হোক, এমন একটা সময়ে আপনার বাবা যখন রুমে আসলো, আপনিও ঘুমিয়ে পড়েছেন, আপনার রুমে একটা ছেলেকে দেখা গেল। সেখান থেকে শুরু করুন। তো তখন আব্বু বলতেছে যে আমার আম্মুকে সবসময় কবিতার মা বলে ডাকতো। পরে আম্মু আসলো, আম্মু এসে তো অবাক, ওটা কে, কোত্থেকে আসলো। কিন্তু ও যে আব্বু যে বাথরুমে গেছিল, ও যে আব্বুদের রুমে দরজা দিয়ে আসছে, ওর আমি শুনছি ওর জুতা নাকি আব্বুদের রুমের ওই পাশেই পরে পাওয়া গেছে। বৃষ্টির দিন ছিল তো, ঘর তো পাকা ছিল, পরিষ্কার ছিল ঘরটা। উনি যে আসছে আমার রুমে ঢুকছে, পায়ের ছাপ ছিল, ওইটা দেখেই হয়তো আব্বু আসছে, আমি জানি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আব্বু বুঝতে পেরে আসছে, এমনিতে আসেনি? এমনি তো আগে সবসময় আসতো, কিন্তু ওই দিন কিভাবে আসছিল সেটা আমি জানি না। হ্যাঁ, তো আব্বু এসে ওকে কি অবস্থায় দেখতে পেল? ওকে কি অবস্থায় দেখতে পারছে, আব্বু বলছে যে ও খাটের পাশে ছিল। তো তখন চিল্লায় সবাই, তো গ্রামের অঞ্চলে সব কাছাকাছি সবাই চলে আসে। আর ও কিন্তু, ও যদি আমার চিনা পরিচিত হইতো, ও ধারায় বললে পারতো যে আমি এটা ও বলেনি, ও পালিয়ে যাচ্ছে। তখন আব্বু ধরে, ওকে সবাই তো খুব মারে। ও আমাকে বলে, ও বলে যে কবিতা আমাকে ডেকে আনছে।
ও সেটা বলে? হ্যাঁ, আপনার নাম সরাসরি জানতো বলে। সে? আপনার নাম জানতো? আমার নাম জানতো, কিভাবে জানছে জানি না, কিন্তু ওকে ঘরে দেখার পর তো আব্বু আমার নাম ধরে আম্মুকে ডাকছে যে কবিতার আম্মু আসো। ও সেখান থেকে জানে না কোথেকে জানে সেটা আমি জানি না। আচ্ছা, এটা হতে পারে। তো ও বলতেছে যে কবিতা আমাকে ডাকছে। আচ্ছা, আমি তখন জাগনা পেয়ে গেছি, সবাই চিল্লাচিল্লিতে আমি জাগনা হয়ে গেছি। তখন সবার সামনে এত মানুষের সামনে বলছে যে কবিতা আমাকে ডাকছে। তখন তো মনে করেন তখন আমি ক্লাস 7 পড়ি, সবাই কেমন কেমন কথা বলে। পরে ওকে মেম্বারের বাসায় নিয়ে যাওয়া হলো। মেম্বারটা ছিল হচ্ছে আমার মার মামাতো ভাই, মানে আমার মামা। তো তার বাসায় নিয়ে যাওয়া হলো। সবাই তো জানে যে এই মেয়েটা খুব ভালো, কারোর সাথে কথা বলে না। আসলেও আমি কারোর সাথে কথা বলতাম না। তো এখন কিছু কিছু মানুষ বিশ্বাস করলো, কিছু কিছু মানুষ করলো না। আবার এখানে আমার আপুর নাম বল অফিস। হ্যাঁ, মানে বলছে কি যে ও ডাকছে? এরকম? বলছে যে ও আমাকে ওর করে পাঠাচ্ছে, কিন্তু আমার আপু কখনো এটা করবে না। আমার না, আপনি যদি ডাকেন তাহলে আবার আপুকে কি করে পেঁচাচ্ছে? ওইটাই তো, ও একবার বলতেছে আমি ডাকছি, আরেকবার বলতেছে আমার আপু ওকে পাঠাচ্ছে আমার রুমে। এটা তো কনফিউজিং। এখান থেকেই তো বোঝা উচিত ছিল যেটা না। এখন ওকে খুব মারধর করছে, সবাই চোর ভেবে অনেক মারধর করছে। পরে ওকে নিয়ে গেছে। ও সারাদিন ছিল আমার মামার বাড়িতে, মানে ওই মেম্বারের বাড়িতে। কেউ নিতে আসে না ওর ফ্যামিলির লোক। ওর বাসাটা ছিল আমার বড় আন্টি, ওই যে সিঙ্গেল থানায় ওই আন্টির বাসার পাশে। কিন্তু আমি কিন্তু ওই আন্টির বাসায় কখনো যাই না, প্রায় 4-5 বছর আগে থেকে যাই না। তো ওরে খুব মারধর করার পর ও আমার আম্মুর কাছে যে ফোনটা ছিল ওই ফোন নাম্বারটা বলে দেয় মুখস্থ, বলে যে এই নাম্বারে ওর সাথে আমার কথা। কিভাবে বললো সেটা আমি জানি না কিভাবে বলছে। আচ্ছা, এটার সাথে কি ওই ছেলেটার সাথে কি আপনার আপুর কোনো ধরনের কোনো যোগাযোগ ছিল? না, আপুর কোনো যোগাযোগ ছিল না। তাহলে কিভাবে ফোন নাম্বারটা বলে দিল? ফোন নাম্বারটা হতে পারে আমার, যেহেতু আমার আন্টির বাসার পাশে ওই ছেলেটার বাসা, তো সেখান থেকে হতে পারে। কারণ আমার আন্টির ফোন ছিল না। আন্টি এক এক সময় এক একজনের ফোন থেকে বাসায় ফোন করতো। আচ্ছা, হতে পারে, অনেক কিছুই হতে পারে। হতে পারে আমার আপুর সাথে এটা আমি জানি ছিল, কিন্তু আপুর সাথে যোগাযোগ ছিল না এটা আমি শিওর। কারণ আপু আমার সাথে, আপুর লাইফে এমন কোনো কথা না আপু আমার সাথে শেয়ার করে, আর আমার লাইফে এমন কোনো নাই যেটা আপু জানে। আচ্ছা, অনেক কিছু হতে পারে, কিন্তু তারপরে ও যেসব ইনফরমেশন দিচ্ছে সেটা কিন্তু অথেন্টিক। ও হয়তো আপনার নামটা শুনে বললো যে প্রথম ঘর ঢোকার পরে কবিতা আমাকে ডেকে পাঠিয়েছে। কবিতার নামটা শুনছে আপনার বাবার কাছ থেকে, বাট একটা ফোন নাম্বার বলে দেওয়া এটা কোনো, এখন এটা কে দিল বা কই থেকে আসলো এটা এখনো অজানা। ঠিক আছে, এরকম একটা সাসপেন্স মিস্ট্রি থাকুক, দেখি পরে কি দাঁড়ায়। তখন আমার আব্বু আম্মু বিশ্বাস করে না, কারণ ওনারা তো জানে আমি কিরকম। তো ওনারা আমাকে বাসায় এসে জিজ্ঞেস করে রাত্রেবেলা যে তুমি কি ছেলেটাকে চিনো? আমি বলছি না, আমি চিনি না, আমি ওনাকে সত্যিই চিনতাম না। তো পরে সবাই খুব এক একজন এক এক কথা বলতেছে। ওর আবার একটা চাচাতো বোন বিয়ে হয়েছিল আমার নানুর বাড়ির পাশে। তো আমি কিন্তু ছেলেটাকে চিনতাম না। তো আমি অনেক রাইগা যাই যখন কিনা সবাই আমাকে প্রশ্ন করতেছে। পরে আমি অনেক আম্মুর সাথে অনেক রাগারাগি করি। আমি ওই দিন আম্মুর সাথে খুব রেগে যাই। আম্মুকে বলি যে ওই ছেলেটা কই, ওরে আমার সামনে নিয়ে আসো। আমি জীবনে যা বলি নাই ওই দিন আমি তা বলছি। আমি বলছি ওরে নিয়ে আসো আমার সামনে, আমি সবার সামনে ওরে জোতা মারু। আমি জীবনে এই কথাটা কোনোদিন মুখ দিয়ে বাইর করিনি, ওই দিন সেটা বলছি। পরে ছেলেটাকে নিতে আসে আমার খালা আর তার ছোট মেয়ের হাজবেন্ড আসে। ওনারা এসে ওনাকে নিয়ে যায় আর বন্ড পেপারে সাইন করে নিয়ে যায় যে ওকে যদি নেক্সট টাইম এই এলাকায় কখনো দেখা হয় ওকে মেরে ফেলা, মেরেই ফেলা হবে। হ্যাঁ, ওকে মেরে ফেলা হবে, না পুলিশে দেওয়া হবে, ও যেন এই এলাকায় না আসে। এই বন্ড মানে সিগনেচার যে করা হবে, এই লেখাগুলো লেখা হলো, এটা কারা লিখলো? এটা আমাদের মানে যে মেম্বাররা ছিল ওনারা লিখে দিলেন, তাই তো? ওনারা লিখছে, ওই ছেলেটা সাইন করে তারপর আমাদের। আচ্ছা, ফাইনালি কি হলো যে ও যে আসলো, কেন আসলো এটা তো রিভিল এখনো ওটাও বলেনি। একবার বলতেছে আমি ডাকছি, একবার বলে আপু আমার রুমে পাঠাচ্ছে। যাই হোক, এই ব্যাপারটা আমাদের কাছে খুব ঘোলাটে। আমি এবং ইভেন যারা শুনছেন, দেখা যাক এটা পরিষ্কার হয় কি। মানে আমার মনে হয় ওর মূলত উদ্দেশ্য ছিল আমাকে বদনাম করা। এখন কে পাঠাইছে কেন সেটা আমি জানি না। এখন আপনাকে বদনাম করার যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো এর পিছনে কেউ না কেউ কাজ করবে। হ্যাঁ, সেটা আমরা এখনো জানতে পারি। তো এরপরে আমি মাদ্রাসা যাচ্ছি, তখন তো আম্মু আসে না, তখনও কিন্তু 7 বছর তো এখনো শেষ হয়নি। বর্ষাকাল ছিল তখন, বর্ষার পাড়ি থাকাতে মাদ্রাসা যেতে হলে ওই ছেলের চাচাতো বোন যে বাড়িতে বিয়ে হয়েছে ওই বাড়ির পাশ দিয়ে যেতে হতো আমাকে। তো তখন আমি যাচ্ছি, একদিন আসছি, একা একা আসছি, দুপুরবেলা কেউ নেই, আমি প্রাইভেট পড়ে তারপর আসবো। তো ওখান থেকে আইসা আমার আরেকটা প্রাইভেট থাকে 3টায়, তো স্কুল 2টায় ছুটি, আমার ওখান থেকে বাসায় আসতে আধা ঘন্টা লাগে, তো যাইতে আধা ঘন্টা। তো 2টা বাজে যদি আসি যাতে 4টা বাজে যাবো প্রাইভেটে না। তো আমি ওই দিন আসতেছি, ওই ছেলের বোনটা আমাকে ডাকাইছে। আমি কিন্তু জানতাম ওইটা ওই ছেলের বোন। বলতেছে তুমি এদিকে আসো। পরে আমি আসছি, পরে বলতেছি কি হয়েছে, কেন ডাকছেন? উনি আমার ফেস টু ফেস ধারায় আমার মুখের উপর আঙুল নিয়ে বলতেছে এই তুই আমার ভাইকে ডাকিস নাই। পরে আমি অবাক হয়ে গেছি, আমি আপনার বাইরে ডাকলাম মানে? উনি বলতেছে যে ঘরে আসো, মানে আমি ওনার ঘরে যেতে। এখন আমার একটু ভয় লাগতেছে, ওনার ঘরে যদি ওই ছেলেটা থাকে আবার,
মাইর তো খাইছে, আমাদের এখান থেকে তো মাইরটা খাইছে না। এখন ওই ছেলে যদি আমার কোনো ক্ষতি করে তাই আমি ওনার ঘরে যাচ্ছি না। উনি বলছে তুই কি আমাকে চিনিস না? উনি আমাকে সবসময় তুই তুই করে বলতেছে। পরে আমি বলতেছি আমি আপনাকে চিনবো না কেন? চিনি। পরে আমি তারা দেখাচ্ছি, আমি বলছি যে আমার প্রাইভেট আছে, আসলে আমার প্রাইভেট ছিল। তো আমি ওই দিন ওখান থেকে বেরিয়ে আসি। এরপর থেকে ওই রাস্তাতে গেলেও ওই মহিলার সাথে আমি কখনো কথা বলতাম না। হচ্ছে কি, একদিন আম্মু চকে গেছে, চকে কাজ করতেছে, এমনিতেই গরুর খাবার টাবার দেওয়া শেষ, তো চকে গেছে। আমি আম্মুর সাথে তখন একটু একটু হেল্প করি কাজে। আসার সময় আমি আম্মুর আগে চলে আসছি বাসায়, এসে দেখি আমার আব্বু, তারপর ওই যে আমার চাচা তো কাকিরা আছে না, সাথে বসে বসে আব্বুকে বাজে কথা বলছে আম্মুর নামে, মানে যেন আবারও চেষ্টা করছে যেন ছাড়াছাড়ি হচ্ছে। আমাকে দেখে সবাই চুপ। তো আম্মু বাসায় আসলে মতো আমার আম্মু কিন্তু একটু রাগী। তারপরে আমার ছোট ভাইকে খাবার দিবে, ছোট ভাই খেতে যাচ্ছে, তখন আম্মু চকে থেকে আসছে না, খুব গরম গরম লাগতেছে আম্মুর। আম্মু খাবার দিছে, খাবার দেওয়ার পরে ও একটু ভঙ্গি করে বেশ। আম্মু বলছে কি তোদের জেলা একটু শান্তিও পাবো না, এমনি তো মন মেজাজ ভালো নাই, তখন টাকা পয়সার সমস্যা। তো তখন এটা বলার পরে আমার আম্মু আস্তে করে, ভাইকে তোর জোরে মারবে না, আস্তে করে মারছে। তো সেটা দেখে আব্বুর খুব রাগ হয়। আব্বু একটা কাঠের একটা পিড়ি যেটাকে বলে সেটাতে বসেছে, সেটা দিয়ে আম্মুকে মারে। আম্মুর কপালটা ফেটেছে একদম। আম্মু সেন্সলেস। বোঝা যায় যে তার আগে থাকতে আব্বুকে খেপায় রাখছে আম্মুর বিরুদ্ধে। আবার আম্মু এসে একটু ছোট ভাইয়ের সাথে রাগ দেখাইছে। তো তখন আম্মুর 8টা শিলি পড়ছিল কপালে। তখন অনেক রাগারাগি একটা, মামারা যতই খারাপ হোক না কেন, মানে যতই আম্মুর সাথে যাই করুক না কেন, একটু আব্বুকে একটু রাগান দিল যে তোরা এইভাবে মারামারি করলে হবে না। ওরা এরকম করতে করতে দেখা যাচ্ছে যে এক সময় মানে আমাদের ফ্যামিলিটা ভাঙার জন্য বাসায় সবাই একদম উইটা পড়ে রাখছে, পড়ালেখা বন্ধ করে দেবে, সবকিছু মিলায়া মানে আমাদের সংসারটা রাখবে, ওরা ভেঙে দিবে। আর আমার ওই জেঠি তো আছেই, যিনি আম্মুকে বলছিল যে তোকে এই বাড়িতে থাকতে দিব। আচ্ছা, তাহলে ওনাদের কি লাভ বা সুবিধা? ওনাদের কি লাভ সুবিধা, আমরা না থাকলে ওনারা আব্বুকে করতে পারবে। আমাদের টাকা পয়সা তো তেমন ছিল না তখন, যতটুকু ছিল পুরোটাই গ্রাস করবে। হ্যাঁ, যতটুকু ছিল পুরোটাই গ্রাস করতে পারবে সবাই মিলে। এটা বাংলার তখন ফ্যামিলির মধ্যে। তখন আমার আব্বু করে কি নভেম্বর মাস, তখন নভেম্বর মাসে এখানে চলে আসে, বর্তমানে যেখানে থাকি। আব্বু একাই চলে আসে, বলে যে আমি ওখানে যাই একটা কাজ করি। আমাদের সবার যাওয়ার কথা, কিন্তু আমার সামনে পরীক্ষা, 7 পরীক্ষা না দিলে তো এইটা উঠবো না। তো আব্বু আসার পরে 1 মাস কাজ করে আব্বু 1 মাসে 6,000 টাকা বেতন পায়। এসে তো আর তখন সাথে সাথে কোনো কাজ হবে না, আর আব্বু তো তুমি শিক্ষিত না। তো একটা ছোট রুম নিয়ে থাকে আর একটা সিকিউরিটি কাজ করে, রাত জেগে কাজ করে। তো এরকম করতে করতে 1 মাসে আব্বু খুব অসুস্থ। আব্বু তো এমনিতেই অসুস্থ, আব্বু সব সময় অসুস্থ লাগতো। আব্বু ডাক্তারের কাছে গেলে মনে হয় একদিনে 10,000 20,000 এরকম টাকা খরচ হয়েছে। কি অসুখ? ডায়াবেটিস, তখন শুধু ডায়াবেটিস ছিল। এখন আরো অনেক সমস্যা, এখন রক্তে ইনফেকশন আছে, তারপর কিডনিকে সমস্যা আছে। আব্বু অসুস্থ হয়ে গেল, বেতন পাইছে 6,000, 1 মাসে 4,500, ওনার পিছে টাকা খরচ হচ্ছে 15,000। তাই আম্মু বলতেছে এভাবে চলবে না, রান্না করতে পারতো না, আব্বু তো রান্না করতে পারতো না। একদিন ডাল রান্না করছে, এত হলুদ দিয়েছে, ওটা একটা হাসির কাহিনী। হ্যাঁ, এত হলুদ দিয়েছে, বাসার সবাই মনে টাঙ্কির পানি সব দিয়ে দিছে, কিন্তু হলুদ আর কমে না। এখন পরে এসব জানার পরে আম্মু চলে আসে, নভেম্বরের শেষের দিকে আম্মু চলে আসে। এখন আমি একা, আমি পরীক্ষা দিব, আমি তো আমাদের বাসায় থাকতে পারবো না। আমাদের বাসায় থাকলে তো আবার কিছু একটা করে দিতে পারে না। তো তখন আমাকে রেখে আসবে নানু বাড়ি। আম্মু মামাদের সাথে কথা বলে কি আমার মেয়ে তো 1 মাস এখানে থাকবে, পরীক্ষা দিয়ে চলে যায়। তখন আমার মামা বাড়িতে গিয়ে আমি থাকি আমার নানুর সাথে ঘুমাই, সবার করে খাই আর পড়াশোনা করি। ওখানে তো তেমন কোনো কাজ নাই, তো আমি মাঝে মাঝে মামানিদের একটু হেল্প করে দিতাম। তো এরকম করতাম। একদিন রাত্রে আম্মুর একটা ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ড আম্মুর, মানে খুব ভালো। ওইটা আমার আব্বুও জানে আম্মুর একটা ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড। তো ওনার নাম্বার ছিল আম্মুর কাছে, ওনারও কিছু টাকা আম্মুর কাছে আছে। উনি কখনো বলেনি যে আমার টাকাটা দিবা। হ্যাঁ, আম্মুর ফোনটা আমাকে দিয়ে আসছিল, ওই আগের নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার দিয়ে আম্মুর ফোনটা আমাকে দিয়ে আসছিল। তখন থেকে ফোন ইউজ করি। তো ওইটাতে আমি আবার রেকর্ডিং চালু করে রাখছি, যাতে কেউ কিছু বললো এটা রেকর্ড হয়ে থাকে, পরবর্তীতে আম্মুকে শোনাতে পারি, যাতে আমার কোনো বিপদ না হয়। হ্যাঁ, তখন রেকর্ডিং চালু। পরে ওই আঙ্কেলটা একদিন অনেক রাত্রে ফোন দিচ্ছে, মানে ওই 11টা 11:30, গ্রামে তো এটাই অনেক রাত। ফোন আমি আবার ফোন সাইলেন্ট করতাম না, কে ফোন দিবে, আম্মু ছাড়া তো আর কেউ ফোন দিবে না আমাকে। তো আঙ্কেলটা ফোন দিচ্ছে, আমি তখন ঘুমাই গেছি, আমি ফোনে রিসিভ করি না। ওইটা আবার আমার মামারা মনে শুনছে। তো পরের দিন আমার ওই আন্টি সবাই একটু অশিক্ষিত, কেউ শিক্ষিত না আমাদের। ও তখনকার সময় আমার আম্মু একটু শিক্ষিত, আম্মু বুঝতো। তো তখন সবাই বলতেছে যে ওই আমার বড় মামা আর ছোট মামা আর বড় মামি ছোট মামি বলতেছি যে মেয়ে রাত্রেবেলা কার সাথে যেন কথা বলছে, অথচ আমি কিন্তু নানির সাথে ঘুমাইছি। আমার নানি একটু কানে কম শুনলেও তত না, হ্যাঁ, বুঝতে পারে। তো আমার নানিও ওনাদের কথা মতো, নানি বলবে যে না কথা বলেনি ওরকম না, ওনাদের মতো বলছে। পরের দিন সকালবেলায় আম্মুর কাছে ফোন দিয়ে বলতেছে তোর মেয়ে সারা রাত কথা বলছে ফোনে, কোন ছেলের সাথে।
তখন তো আম্মু আমার ফোন দিছে, আমি এবার তখন আমাদের দাদুর বাড়িতে আসছিলাম, আমার একটা জামা নিতে। তখন আমি দাদু বাড়িতে, তখন আম্মু ফোন দিছে, তুই কই? পরে আমি বলতেছি যে হ্যাঁ আমি তো দাদু বাড়িতে আছি। পরে আম্মু বলতেছে তোর সাথে আমার কথা আছে। আমি বলতেছে এখন বলো, এখন কেউ নেই আমার পাশে। পরে বলতেছে যে তুই কালকে রাতে কার সাথে কথা বলছিস? আমি তো অবাক হয়ে গেছি, আমি তো কারোর সাথে কথাই বলি নাই। পরে আমি আম্মুকে ফোনে বলতেছি আর কান্না করতেছি যে আম্মু আমি সত্যি কারোর সাথে কথা বলি নাই, এমনিতেই কিন্তু অবিশ্বাস। পরে আম্মু বলতেছে পরীক্ষা দিয়ে চলে আসবি। তখন ওনারা এমন ভাবে বলছে, মানে আমার এত কষ্ট লাগছে যে আমি এই কয়টা দিন আছি তাই আমাদের সহ্য হয় না, এমন ভাবে একটা কথা বলে দিল। ওনারা আমাকে জিজ্ঞেস করলে পারতো যে তুমি কার সাথে কথা বলছো বা কি, ওনারা আমাকে জিজ্ঞেস করে সরাসরি আম্মুর কাছে বলে দিল কিভাবে। পরে আমি পরীক্ষা না দিয়ে চলে আসি। 7-এ যে ফাইনাল পরীক্ষার ফি সব জমা দিয়ে দিছি, কিন্তু অবশ্য পরীক্ষা দিইনি। পরীক্ষা না দিয়ে এখানে চলে আসি কান্না করে, ওই দিনই চলে আসি যেদিন আম্মু ফোন করছে। আবার ওনারা আরো বানায় বলছে আমি নাকি খাবার রেখে কেউ ফোন দিলে উঠে যাই কথা বলি ফোনে। আসলে আমার ফোনে ফোন দিত শুধু আম্মু আর আমার আপু। আচ্ছা। এই দুজন ছাড়া কেউ ফোন দিত না আমার ফোনে। টিচারের মধ্যে শুধু শারজান স্যার ফোন দিত প্রাইভেটের জন্য, পড়ার জন্য কিছু বলা লাগবে, নয়তো না। তো ওনারা এইভাবে বলছে, তখন তো আমি মেজু মামানি, আমি তার কাছে গিয়ে কান্না করে করে বলতেছি মামানি আপনি বলেন যে কখনো কোনোদিন কি আমি খাবার রেখে উঠে গেছি ফোনে কথা বলার জন্য? মামানি বলতেছে না। আমি এবার মামানির কথাগুলো রেকর্ড করে নিয়ে আসছি যে আমি আম্মুকে শোনাবো, আম্মুর জন্য আমাকে অবিশ্বাস না করে। হ্যাঁ, ওই দিন চলে আসছি, একা একা চলে আসছি। আমি কিন্তু কোনোদিন একা একা কোথাও যাইনি। ওই দিন আমি জিদ করে কেরানীগঞ্জ থেকে একা একা সাভারে চলে আসছি। আমার বাসাটা হচ্ছে জাহাঙ্গীরনগর ছাইরা, ওখানে চলে আসছে একা একা। পরে আসছি মতো আম্মুকে দেখে আমার খুব কান্না পাচ্ছে যে আমি কয়টা দিন থাকলাম, এত কষ্ট করে পড়ালেখা করলাম, পরীক্ষা দিতেই পারলাম না। আমার খুব পড়ালেখার প্রতি খুব টান ছিল। হ্যাঁ, তো আমার খুব কান্না আসছে। তো ভাবলাম যে থাক, এখন আর কিছু করে লাভ নাই। আম্মু কিন্তু নভেম্বরে আইসে আমাদের স্কুলে ভর্তি করে ফেলছে। আমাকে ক্লাস 8-এ, আমার ছোট বোনকে ক্লাস 1-এ। ওখান থেকে আসলাম, এখন টাকা তো গেছেই, আমাদের তো গেছে, আন্টির তো গেছে। এখন আন্টি মামাকে বলতেছে যে আমরা তো আপনার থেকে টাকা পয়সা পাবো অংশ, তো সেটা থেকে আমাকে দিয়ে দেন, আমি মানুষের টাকা পয়সা দিয়ে আমি আমার মতো থাকবো। ওনার তো আর কোনো ছেলে মেয়ে নয় না, ওনার তো একটা লাইফ আছে। তা আমার মামারা আম্মুকে বলতেছে যে তোরা সবাই দিয়ে আসবি আর আমরা টাকা দিয়ে দেবো। এক একজনে 7 লক্ষ করে টাকা আমার নানু বাড়ি থেকে। সেখানে মনে হয় 1 লক্ষ টাকা দিচ্ছে, আমি শিওর জানি না, 1 লক্ষই হবে। আর 1 লক্ষ করে টাকা দিয়ে সব সম্পত্তি লিখে নিচ্ছে, সব লিখে নিচ্ছে। ওকে, আমরা এখানে একটা বিরতি নিচ্ছি। সামাজিক যে অবস্থা, সামাজিক নামে ক্ষেত্রে পারিবারিকই বলবো, অবশ্য পরিবার নিয়ে তো সমাজ। আর এই যে আত্মীয় স্বজনদের মধ্যে যে ঝামেলাগুলো হয়, যে আমরা প্রথমত দেখলাম যে ওর সংসারটা, মানে ওর বাবা মায়ের সংসারটা ভেঙে ফেলার জন্য মাকে ডিভোর্স দিয়ে দিতে বারবারই প্ররোচিত করছে ওর বাবাকে। এবং এখানে দেখুন সম্পত্তি নিয়ে একটা ব্যাপার ঘটছে, এদিকে লোনের বোঝা, এদিকে বাবা অসুস্থ, ভাইয়ের অপারেশন হলো। টোটালি সবকিছু মিলে এটা কিন্তু একটা ডিজাস্টার, মানে একটা ভয়াবহ অবস্থা। এই সিচুয়েশনের মধ্যে যারা ছিল তারাই শুধু ফিল করতে পারবে, যেমন আজকের অতিথি কবিতা। এবং ও এখান থেকে কি করে বের হয়ে আসছে, এখানে কিন্তু গল্প শেষ নয়। তারপরে আরেকটা ব্যাপার, ওর যে একটা অসুখ রয়েছে প্রোজেরিয়া, যেটাকে বলা হয় মেডিকেল টার্মসে, সেটাও কিন্তু ওর জন্য একটা ইফেক্টিভ ব্যাপার। এখনো পর্যন্ত সে হয়তো ভুগছে এই ব্যাপারটায়। সবকিছু মিলে কিন্তু খুব একটা সুবিধাজনক বা শান্তিপূর্ণ নয় ওর বেড়ে ওঠা বা বেঁচে থাকা এখন পর্যন্ত। এই সবকিছুর পরে ও কিভাবে ওভারকাম করছে, ওর ফ্যামিলিকে নিয়ে সবকিছু কিভাবে ম্যানেজ করলো, সেই সবকিছু আমরা শুনবো। ছোট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালোইড 920। আর্য সেতু এবং কবিতা রয়েছে। কবিতার কাছে যাচ্ছে, আমি বেশি কথা এই মুহূর্তে বাড়াচ্ছি না। বলুন যে আমরা যেখানে ছিলাম, যে আপনার সমস্ত সম্পত্তি লিখে নিল, পারিবারিক ঝামেলা, এভরিথিং, সেরকম একটা জায়গায় আমরা বিরতি নিয়েছিলাম। সো প্লিজ। হ্যাঁ, আমরা সাভারে চলে আসি, সেখানে এসে ক্লাস, মানে এরপরে আপনারা সাভারে চলে আসেন? হ্যাঁ হ্যাঁ, সাভারে চলে আসি। সাভারে চলে আসার পরে কিন্তু সম্পত্তিটা লেখা হয়েছে। তখন ক্লাস 8-এ ভর্তি হই। তখন ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে খুব জাঁকজমক করে অনুষ্ঠান হতো, খুব ভালোভাবে। তো তখন ওখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করার কথা বলে। আমি নতুন স্কুল, তো আমি ভলান্টিয়ারের নাম দেই না, কিন্তু আমার যেহেতু একটা গানের প্রতি টান ছিল, একটা মানে অনুষ্ঠানের প্রতি খুবই টান ছিল, তো আমি সেখানে একটা নাম দিই। সেখানে আমি একটা গান করি। তো সেখানে হয়তো ওই ছেলেটার নাম ছিল মানিক। কোন ছেলেটা? ওই যে ছেলেটা আমাকে লাভ করে, মানে এখন বলবো, হ্যাঁ, এটা আমরা জানি না। হ্যাঁ, ওই ছেলেটার নাম মানিক। ও আমাকে গান শুনে ওর ভালো লাগে, মানে যে কোনো একটা ছেলে আপনার গান শুনে আপনাকে ভালোবেসে ফেলে। ও আমাকে 1 বছর শুধু দেখেই গেছে, কিছু বলতো না। একদিন আমি রাস্তায় হাসাহাসি করতেছি, খুব হাসাহাসি। আমার একটা অভ্যাস কি, কেউ একটা কিছু বললে অনেক খুব হাসি পায়। হাসিটা কেউ দেখতে পারে না, মানে আমি আর আপু একসাথে থাকলে হাসি। তো মানে আমার মামারা সবাই বলে, যে আমার চাচারা জেঠিরা সবাই বলে এদের দুইটার কপালে অনেক কান্না। হ্যাঁ,
আমি ওই দিন আমার নিচের ক্লাসের ছেলে মেয়েদের সাথে আসতেছি, আমার টিফিন টাইম ছিল 12টায় আর ওর লাঞ্চ টাইম ছিল 1টায়। তো 12টা বাজে ছুটি নিয়ে আসতো, প্রতিদিন ছুটি নিয়ে চলে আসতো আমাকে দেখার জন্য। পরে জানতে পারি আসতো আইসা ফ্লেক্সিলোডের দোকানে দাঁড়া থাকতো, দাঁড়া প্রতিদিন আমাকে দেখতো। একদিন আমি হাসতেছিলাম, তখন ও আমাকে বলে কি এত হাসা হাইসো না, দাঁত পড়ে যায়। তখন আমি ওকে কিছু বলি না, কারণ আমি ওই গ্রামের মতোই, আমি কোনো ছেলের সাথে কথা বলি না, আমি ভাবতাম যে ছেলেদের সাথে কথা বললেই খারাপ। আরেকদিন আমি বই নিয়ে একবার আসি একবার যাই, একবার লাঞ্চ করতে আসছি, লাঞ্চ করে আবার গেছি, যাই দেখে একটা বই নিতে। আমার বাসা তো 2 মিনিটের দূরত্ব স্কুল থেকে, অসুবিধা হয় না। তো আমি আবার আসি, এরকম করে হাফ ডাউন 4 বার হয়ে যায় আমার। তো ওই ছেলেটা বলে এতবার যাইও না, সুন্দর মুখ মানুষই দেখে ফেলবে। তো তখন আমি তাকে কিছু বলি না, তখন কিছু না বলে তখন আবার মাথা নিচু করে চলে যাই। যখন এটা পরীক্ষা দিব, ওই ছেলেটা কিন্তু আমাকে লাভ করছি। হ্যাঁ, আমি কিন্তু পরে জানতে পারছি, এটা তখনও জানতে পারি না, যখন ক্লাস 8 তখনও জানতে পারিনি। তো তখন এইটা পরীক্ষা দিতে যাব, তখন ও আমার ফোন নাম্বারটা নিছে 10-11 মাস পরে। হ্যাঁ, কোত্থেকে নিছে? ফ্লেক্সিলোডের দোকান থেকে। ও আচ্ছা, আমি কিন্তু লুট দিতে যেতাম না। মানে ছেলেটা হচ্ছে আপনাকে ভালোবাসতো এবং আপনাকে সে 1-1.5 বছর ফলো করছে, তাই তো? হ্যাঁ। এর মধ্যে আপনাকে কি কখনো কিছু বলে নাই রাস্তাঘাটে? না, এই যে একদিন বলছে যে তোমার সুন্দর মুখ দেখে ফেলবে, আরেকদিন বলছে যে এত হাসা হাইসো না, তোমার দাঁত পড়ে যায়। আচ্ছা, যাই হোক, এটা তো এমনিতেই বলতে পারে, বাট আপনাকে যে ভালোবাসে পছন্দ করে না, এসব কখনোই বলেনি, শুধু আমাকে দেখে যেত। কিন্তু আপনি কি দেখতেন ও আশেপাশে আছে বা আপনাকে ফলো করছে? ও আমাদেরকে হা করে তাকায় থাকছে, ওইটা আমি দেখতাম, ওরকম কিছু জানতাম না, মানে এমনি তাকায় থাকতে পারে সবাই। আচ্ছা, তারপরে ফ্লেক্সিলোডের দোকান থেকে কিভাবে নিলেন? আমি আমার ফোনে এটা লোড দিতাম না কখনো, কারণ আমার লোড দেওয়ার কিন্তু আমি তো কারোর সাথে কথা বলি না, ফোন ইউজ করতাম শুধু টিচারদের সাথে যোগাযোগ করার জন্য। আর আমি যেহেতু রেডিও শুনি, তো তার জন্য ফোন ইউজ করতাম। তো একদিন গল্প শুনবো, সেখানে আমি ফোন দিয়ে মাকে সরি বলবো। তো আমি সেখানে ফোন দিব, তো আমার তো লোড দিতে হবে, আমার ফোনে তো টাকা নেই। আমি লোড দিতে গেছি দোকানে, ছেলেটা দেখছে কিনা, ছেলেটার বন্ধু দেখছে আমি জানি না। এর পরের দিনই ওই ছেলেটা দোকান থেকে এসে আমার নাম্বারটা নিয়ে গেছে। তো নাম্বারটা নিয়ে যাওয়ার পরে ফোন দিছে, ফোন দিয়ে কিছু বলে না, ফোন দিয়ে শুধু গান শুনে, সুন্দর সুন্দর গান। ফোন নাম্বার তো চাইলো আর দোকানদার দিয়ে দিল? দোকানদারের কাছ থেকে জানি না কি করে মেনেছে। আচ্ছা, ধরে নিলাম সে ফোর্সলি নিয়েছে, হয়তো ভয় দেখাইছে, হয়তো মানে এমনিতেই চাইছে দিয়ে দিছে। বাট এই ব্যাপারটা হচ্ছে কি, এটা প্রাইভেসির একটা ব্যাপার। এই লোডের দোকান থেকে এগুলো কিন্তু মাঝে মাঝে হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ক্ষতিও হতে পারে, অনেকে ক্ষতি করার জন্য ফোন নাম্বারটা নিতে পারে। সো যদি এমন কেউ থেকে থাকে, আমি জানি যে সব রকমের মানুষই আমার অনুষ্ঠানটা শুনে থাকেন, আমি ধন্যবাদ জানাই সবাইকে আরো একবার। সো কেউ যদি থাকেন যার একটা দোকান রয়েছে ফ্লেক্সিলোডের, কার দোকান থেকে কারো নাম্বারটা নিতে চায়, আমার মনে হয় না এটা দেওয়াটা উচিত হবে না। একেবারে মনে হওয়ার মধ্যে নেই, মনে হওয়ার ব্যাপার বিষয় নয়, এই নাম্বারটা দেওয়া উচিত হবে না, খুব অথেন্টিক কোনো রিজন না থাকলে। যাই হোক, তারপরে আপনাকে ফোন দিয়ে গান শোনাতো সুন্দর সুন্দর। গানের গলা কি ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল। ও গান শোনা থেকে আগের দিনের গানগুলো, আগের দিনের ছায়াছবির যে গানগুলো, ওগুলো সব প্রেমের গান শোনা। তখন তো আমি বুঝি যে রিলেশনটা কি। আর আমাদের ক্লাসে সব মেয়েরা কিন্তু রিলেশন করতো, শুধু আমি করতাম না। এমনকি 2-1 এটা থাকতে বিয়ে হয়ে গেছে, লাভ ম্যারেজ। হ্যাঁ, তো ও আমাকে ফোন দিয়ে গান শোনাতো, আর আমাকে বলতো যে গান শোনো। আমি বলতাম যে আমি আপনাকে চিনি না, কেন গান শোনো। হ্যাঁ, তো অনেকদিন ও আমাকে ফোন দিতেই থাকতো। তো এতে পরীক্ষা দিব, ও ফোন দিতে আমি মানে গালাগালি করতে, ফোনের সাথে খুব রাগান্বিত ভাবে কথা বলতাম। ও কিন্তু আমার বাসার আশেপাশে থাকতো, মানে ও আমাকে বলতো যে আমি তোমাকে সব সময় দেখি। এমনকি ও আমি বাসা থেকে কখন বেরোচ্ছি, কখন ঢুকছি, সেটাও বলতে পারতো। আমি বাসা থেকে বাইরে গেছি, একটা দোকানে গেছি বা কোনো ঘুরতে গেছি, রুমে এসে দেখি ও আমার ফোন দিয়ে বলতেছে কি ব্যাপার, তুমি বাইরে গেছি নাকি। এগুলো ফোনে বলতো? হ্যাঁ, ফোন দিয়ে, মানে আমি এখনই বাইরে গেলাম থেকে গেটের ভিতরে ঢুকেই আমার ফোনটা বাজছে, তো ফোন রিসিভ করলে বলতো যে তুমি কেন বাইরে গেছি। গেটের বাইরে গেলে অসুবিধা কি? আমি গেটে বেরিয়ে যেতে পারবো, বাসায় থাকতে হবে। হ্যাঁ, না, আমি এমনি তো গেটে বেরিয়ে যাই না, দরকার ছাড়া যাই না, মানে যদিও কখনো যেতাম। আচ্ছা, ও দেখতো কোত্থেকে? ও দেখতো না, ও আমার হয়তো আমার আশেপাশে দোকানগুলার মানে কারোর সাথে মনে বন্ধুত্ব ছিল, কেউ দেখতো, কিন্তু সবসময় খবর রাখতো আপনি কোথায় গেছেন, কি করছেন। কে সেটা নাম বলতো না। আমি অনেকবার ওনাকে নাম জিজ্ঞেস করছি যে আমি ওনার একদিন তুই করে বলছি। আমি সবসময় ওনাকে আপনি করে বলতাম, কিন্তু একদিন তুই করে বলছিলাম। অনেক রাগে গেছিলাম, বলছিলাম যে তুই কার কাছ থেকে আমার নাম্বার নিছিস রে, বল। ও বলবো না, বলছে যে আমি ফ্লেক্সিলোডের দোকান থেকে নিয়েছি। কোন দোকান থেকে সেটা বলে না। ও আমি কখন কি করছি বলতে পারতেছে, আবার আমি কোন দিন কোন কালার ড্রেস পরছি সেটা বলতে পারি। ও ফোন দিয়েই বলে দেয় যে তুমি এটা করছো। আবার এমনও দেখা যাচ্ছে যে আমি রুমে কি করছি সেটা জানি। এখন সেটা কিভাবে জানি সেটা আমি জানি না। হ্যাঁ, আর ও আমাকে বলে কি আমি তোমার পাশের বাসার ছাদে থেকে দেখি, কারণ আমার পাশের বাসার ছাদে থেকে দেখতে পারে, কারণ আমার বাসায় তখন বারান্দা ছিল না। যে কোনো ভাবে আপনাকে ফলো করতো বা করাতো। আচ্ছা, এটা করে একটা হিরোইটিক ব্যাপার। হ্যাঁ, ও চাইছিল যাতে আমি ওর প্রতি ইন্টারেস্টেড হন। এখন কথা হচ্ছে যে এটাই আপনি হয়তো ইন্টারেস্টেড হলেও হতে পারেন, দ্যাটস আপ টু ইউর ফ্যাক্ট। কিন্তু অনেকে কিন্তু এটা প্রাইভেসি লস হচ্ছে বলে মনে করবে। সো কেউ যদি এগুলো করে থাকেন অন্য কারোর ক্ষেত্রে, তাদেরকে বলছি বি কেয়ারফুল।
কিন্তু সবার ক্ষেত্রে সব জিনিস মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। আপনি এরকম কাউকে ফলো করাচ্ছেন, এটার মধ্যে হিরোইটিক কিছু নাই। এটা আপনার হয়তো ভালো লাগে, আপনি করছেন, বাট এটা কিন্তু প্রাইভেসি লস হচ্ছে কারোর কারোর, যার এগেইনস্টে আপনি করাচ্ছেন, মানে যার খোঁজ খবর রাখছেন আপনি, এটা কিন্তু তার প্রাইভেসি লুজ হচ্ছে। সো এটা কিন্তু সবাই হয়তো ভালোভাবে নিবে না। হ্যাঁ, তারপরে আপনি কিভাবে নিতেন ব্যাপারটা? আমি ওকে খুব বকাবকি করতাম। ওকে বলতাম যে আমি আপনার ঢাকা শহর ছাড়া করবো, এই সে। এবার আমি কিন্তু এইসব কিছুই করতাম না, ফাঁকা অবস্থাতাম। হ্যাঁ, এটা আমার অভ্যাস ছিল। হ্যাঁ, মানে খুব রাগারাগি করতাম ওনার সাথে। তো তারপর উনি আমাকে ফলো করতো। তো এই যে পরীক্ষা আসলো, পরীক্ষার দিন সকালবেলায় আমি উঠছি, ফজরের সময় উঠে নামাজ পড়ছি, তারপর পড়তে বসছি, যাবো, রেডি হচ্ছি, রেডি হয়ে বের হবো। আম্মু তো অফিসে চলে গেছে, আব্বু তো অফিসে, তখন বাসায় তো কেউ নাই, আমি বের হবো। তো আমি ফোনটা সাইলেন্ট করে রেখেছি, আমার ফোনটা সাইলেন্ট করে রাখতাম। পরে ওই ছেলেটা দেখে কি ফ্যাক্সুলোটি দোকানে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু হ্যাঁ, তখন কিন্তু আমি তাকে চিনি না। হ্যাঁ, আমি কিন্তু জানতাম না যে এটাই ও ছেলে, মানে পরে জানতে পারছি। ও তাকায় আছে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তাকায় আছে। তো আমি ভাবছি যে এটা কে তাকায় থাকে, আমি তো জানি না যে ফোন দেয় সে এটা। হ্যাঁ, তো আমি পরীক্ষা দিতে যাচ্ছি, গাড়িতে চললাম, প্রথম দিন পরীক্ষা দিতে গেলাম। তো আমরা সবাই আসছি পরীক্ষা দিতে, এসে স্কুলে যাবে। এখন সবাই সিট পেয়েছে, আর আমাদের স্কুলে হেডমাস্টার, তার আগে যে হেডমাস্টার ছিল, যে আমাকে বলছিল যে তোমার দ্বারাই কিছু হবে ক্লাস 8-এ, ওই হেডমাস্টারটা আমাদের স্কুল থেকে চাকরি ছেড়ে চলে যায়। আর হচ্ছে ওই হেডমাস্টারটা আবার অন্য একটা স্কুলে গিয়ে চাকরি নেয়। তো ওনার সাথে দেখা অনেকদিন পর, ওনাকে দেখে আমার কান্না আসে। উনি আমাকে খুব স্নেহ করতেন। হ্যাঁ, স্কুলে যে হেডমাস্টার ছিল, তখনকার বর্তমান যে হেডমাস্টার, তো সে সবাই সিট পেয়েছে, এখন আমি সিট পাইনি। এখনো তার কোনো নেই যে আমি যে সিট পাই নাই, আমাকে যে সিটটা দিতে হবে, আমি যে পরীক্ষাটা দিব, তার কোনো খবরই নেই। সে গাড়ি চলে গেছে। তো এখন আমি সিট পাচ্ছি না। আর একজনের কথা, আমাদের ক্লাস একটা মেয়ে ছিল, নাম আলফা, ওর আব্বু, ওনার কথা, আর আরিফ স্যার যিনি আমাদের আগের হেডমাস্টার ছিলেন। হ্যাঁ, এই দুজনের কথা না বললেই নয়, হয়তো এই দুইজনের জন্য আমি পরীক্ষাটা দিতে পারছিলাম। খুঁজে আমি তো তখন কান্না করছি, আমি সিট পাচ্ছি না, আমি কিভাবে পরীক্ষা দিব। আমার এত কান্না আসছিল, এই দুজন না থাকলে মনে হয় সেখানে আমি সেন্সলেস হয়ে যেতাম। আমার আম্মু ছিল না। হ্যাঁ, আম্মু যেতে পারেনি, অফিসে গেছিল। আর ওখানে অনেক টিচাররা ছিল, সবাই বলতেছে বাবু তুমি কান্না করো না। তখন কিন্তু আমি চিকুন ছিলাম দেখতে, অনেকটাই ছোট ছোট লাগতো। হ্যাঁ, তখন সবাই বলতেছিল যে বাবু তুমি কান্না করো না, আমরা তোমার সিট দেখে দেবো, প্রয়োজন পড়লে তোমাকে আধা ঘন্টা সময় দিয়ে দিব পরে তোমার সিট পেতে দেরি হলে। তাও আমি কান্না করছি। পরে অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পর, মানে খাতা দেওয়ার প্রায়, মানে প্রশ্ন দিয়ে ফেলছে, তখন আধা ঘন্টা পরেই হবে, তখন আমার সিট পেয়েছি। তো আমি মার্জিন করছি, মার্জিন করতে করতে সব ভুলে গেছি। আমি বাসা থেকে যা পড়ে গেছি সবই ভুলে গেছি। আমি কিন্তু সব পড়া পারি, ভুলে গেছি। এখন আমার তো আধা ঘন্টা সময় চলে গেছে, খুব টেনশন হচ্ছে, কি লিখবো কি করবো, আধা ঘন্টা সময় তো চলে গেছে, এমনিতে সময় নেই। তারপরে আমি আবার আধা ঘন্টা বসে থাকি, প্রশ্ন পাওয়ার পরও আধা ঘন্টা, এমনিতে 1 ঘন্টা শেষ, আর আমি তো সব ভুলে গেছি, তার জন্য বসে থাকি। তো আমার আস্তে আস্তে মনে পড়ে, তো আমি আবার লেখা 7টা সৃজনশীল ছিল, আমি 6টা পুরা দিছিলাম। তো যাই হোক, বাংলায় তাও আমার এ গ্রেড আসছে। ওই ফার্স্ট দিন বাংলা পরীক্ষা ছিল, এভাবে করতে করতে পরীক্ষা দিলাম। আর ওই পরীক্ষা দিয়ে আসার সময় আইসাই দেখি ও আমাকে 120টা কল থাকতো, প্রতিদিন 120টা 30টা 50টা কল থাকতো। আমার কল লিস্টে কারো কল থাকতো না, শুধু ওই মানিকের কল থাকতো। ওই শুধু আমাকে কল দিত। ওর যদি ব্লক করে রাখতাম, একটা নম্বর ব্লক করতাম, তো অন্য একটা দিয়ে দিত। আমি এরকম করে না হইলে ওর 10টা নম্বর ব্লক করছি। তো হ্যাঁ, পরে ভাবলাম যে ব্লক করে গেবো, কয়টা নাম্বার আর ব্লক করতে পারবো। তো আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি সিমটাই চেঞ্জ করে ফেলবো। পরে সিমটা চেঞ্জ করে ফেলবো, আবার সিমটা চেঞ্জ করলে সমস্যা, কারণ সিমের নাম্বার সবাই দিয়েছে, আর আমি তো নিজে সিম কিনতে পারবো না, আর না। তো পরে সিম চেঞ্জ করি না। ও এত ফোন দিত, কি বলতো আপনাকে? ও সবসময় একটা কথাই বলতো যে আমি তোমার ভালোবাসি। ও আমাকে এমনও বলতো যে তুমি চলে আসো সব ছেড়ে ছেড়ে, আমি তোমাকে নিয়ে যাবো, তোমার টাকা পয়সা কিছু লাগবে। আপনি কি বলতেন? আমি ওকে কখনো বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। আর ও আমাকে বলতো যে প্রয়োজন পড়লে তুমি তোমার ফ্যামিলিতে বইলা দাও যে আমি তোমার ভালোবাসি। আচ্ছা, কিন্তু ওকে এটা কি কখনো বলছে? হ্যাঁ, ওর বাড়ি হচ্ছে চাঁদপুর। না, ও যে আপনার সামনে ঘোরাফেরা করতো, এটা ক্লিয়ার করছে পরে? হ্যাঁ, মানে ওকে যে দেখতেন কিন্তু আপনি জানতেন না? ক্লাস 9-এ ওঠার পরে ক্লিয়ার করছে, যখন কিনা আমার জন্য ঢাকা সাইডে চলে গেছে গ্রামে। তখন আপনি কি বলছেন ওকে? তখন আমি ওকে বলতাম না যে আমি তোমাকে ভালোবাসি, আমি ওকে আগের মতো বকাঝকাই করতাম। আচ্ছা, আপনার কি ভালো লাগতো ওকে? না, ওকে আমার ভালো লাগতো না। ওকে কিন্তু এখন খুব দেখতে ইচ্ছে করে। ওকে আমি আজ পর্যন্ত ভালোভাবে দেখিনি। হ্যাঁ, এখন মাঝে মাঝে হয়তো দেখছেন। হ্যাঁ, কিন্তু আমি ভালোভাবে দেখিনি। তো ও আমাকে সব সময় ফোন দিত, খুব লাভ করতো। ও আমাকে সত্যি খুব লাভ করতো। ও আমার জন্য একদিন কান্নাও করতো। ও আমাকে এভাবে বুঝেছে, দেখো আমি যে মানুষ 15-16 হাজার টাকা বেতন পাইতাম, তোমার জন্য ছুটি নিয়ে কাজ করি না, আমার কাজে মন থাকে না, এখন আমি মাত্র 5 থেকে 6 হাজার টাকা।
আচ্ছা, মানে ও কাজ করতে পারে না, আর ওটা তো হচ্ছে গার্মেন্টস এর কাজ। আচ্ছা, মানে আপনার জন্য মন খারাপ থাকতো, কাজকর্ম ও কাজকর্ম ভালো মতো করতো না, আর সবসময় খালি যখন টিফিন টাইম থাকতো আমার টিফিন টাইমে ও ছুটি নিয়ে চলে আসতো। চাকরি চলে গেছে, চাকরি চলে যায়নি, চাকরি আছে, ও খুব ভালো ছিল তো, খুব ভালো কাজ করতো, তো চাকরিটা নিয়ে অনেক ও আর্নিং দিত। তাহলে ওর এখন চাকরির বেতন কম কেন সেটা বলতে? মানে ও ভালো মতো কাজ করতে পারে না, কাজ না করলে তো বেতন দিব না, এটা তো গার্মেন্টস প্রোডাকশনের কাজ না। আচ্ছা, তাহলে বেতনটা কমে গেছে, তাই? হ্যাঁ। পরে বলতেছে যে তোমার জন্য এরকম হচ্ছে আমার, তাও আমি ওকে বকা দিতাম। আসল কথা হচ্ছে ও আমাকে বলতো কি তোমার ফ্যামিলিকে বলো, কিন্তু আমি জানতাম ওর কথা আমার ফ্যামিলিকে বললে ও মানবে না, ফ্যামিলি আমার ফ্যামিলি মানবে না। কেন জানেন? ও হচ্ছে কি আদি যুগের মানুষের মতো কথা বলতো, যেমন আমরা যেমন কথা বলি ওরকম না, ও খেত আমার ওর সব ভালো লাগলে আমি ওরে বলতাম তুমি কি পারবা আমার জন্য স্মার্ট হইতে। একদিন ওরে তুমি করে বলছিলাম পারবা আমাদের মতো কথা বলতে, বলছে হ্যাঁ সব পারবো, তুমি আমার শিখাই দেবো। কিন্তু কে ওরে শিখাবো, আমার তো ওর সাথে কথা বলতে ভালো লাগতো না। আচ্ছা, তারপরে আপনি কথা বলতেন না, বারবার ফোন দিত, এরকম চলছে তাই তো? হ্যাঁ, তার জন্য রাগারাগি করতাম। তো আমি প্রতিদিন পরীক্ষা দিয়ে আসছে দেখতাম 200, 100, 250, 150 এত কল দিত কেন? মানে কাজকর্ম তো ছিল, ও কিন্তু জানতো আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তাও ফোন দিত। ওকে আমি যদি বলতাম যে আমি তো পরীক্ষা দিতে গেছি কেন ফোন দিচ্ছেন, বলতো তোমার সাথে কথা না বললে আমার। আচ্ছা, এটা বোধহয় আপনাকে ইমপ্রেস করার একটা চেষ্টা, যে তোকে কত মিস করি, 200 কল দিয়ে ফেলেছি। হতে পারে, কিন্তু ও কিন্তু সারা রাত ঘুমাতো না। কি করতো সারা রাত? এই যে আমি এফএম শুনতাম, ও এফএম শুনতো, আমার ওকে সত্যি ভালো লাগতো না। হ্যাঁ, ও আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো কি করতেছো, আর রেডিও শুনতেছি, আমি আপনার সাথে কথা বলবো না। আমি রেডিও শুনলে আমার একটা অভ্যাস খারাপ, আমি রেডিও শুনলে চ্যাটিংও করি না, আর রেডিও শুনলে ফোনেও কথা বলি। আচ্ছা, আপনি একজন রেডিও ফ্রিক। যাই হোক, আপনার মানিকের কি হলো পরে আমরা শুনছি, এখন একটু ব্রেক দিচ্ছি। মানে কি ঘটেছে ওর জীবনে আমরা এটা দেখবো একটু পরে। আমরা অনুষ্ঠানের লাস্টের অংশ নিয়ে ফেরত আসছি। প্রিয় শ্রোতা, অনেক ট্র্যাজেডি, হতাশায় সবকিছু আস্তে আস্তে পাশ কাটিয়ে আমরা মোটামুটি একটা যে ওর মুখে হাসি, মানে বলতেই পারি আনন্দের দিকে যাচ্ছি। দেখা যাক কি হয়। এই ছোট বিরতিটা নিয়ে ফিরে শুনছিলাম মানিক, এবং সেটা প্রেম হয়েছিল কিনা, গড়িয়েছিল কিনা, সেদিকে আসুন। হ্যাঁ, তো আমি তাকে খুব গালাগালি করতাম। তো আমি ক্লাস 9-এ উঠি, এটা কিন্তু পরীক্ষা শেষ ভালো রেজাল্ট করি, মোটামুটি ভালো। হ্যাঁ, তো আমি পরে আর্টস নিই, কমার্সের টিচার ছিল না আমাদের স্কুলে, আর আমি সায়েন্স নিইনি অনেক কিছু ভেবে, কারণ সায়েন্স নিয়ে যদি আমি 2 বছর পরে যদি না পড়তে পারি তাহলে তো কোনো লাভ নাই আমার, না। তো আমি ভাবলাম যে শুধু আমাকে, আর আমি তো জানি যে আব্বু অসুস্থ, বেশি দিন কাজ করতে পারবে না, আমাদের এতগুলো টাকা মানুষের শোধ করতে হবে। তো আমি বললাম যে না থাক, আমি আর্টস নিয়ে পড়ি, সায়েন্স নিয়ে পড়া দরকার নেই, কারণ আমার আরো 2টা ভাই বোন আছে, তাদেরও তো পড়ালেখা করাতে হবে। তো সব ভেবে আমি আর্টস নিলাম। এখন ক্লাস করছি, নতুন নতুন ক্লাস, আর ওর সাথে কথা বলছি, মানিকের সাথে। হ্যাঁ, ফোন দিচ্ছে, আমি কিন্তু ওকে সবসময় গালাগালি করছি। তো ও বলতেছে কি আচ্ছা তুমি যখন আমাকে ঢাকা শহরে দেখতে চাও না, আমি চলে যাবো, কিন্তু তোমাদের স্কুলে অনুষ্ঠান হবে, তোমার আরেকটা গান শুনে থাকো। তো আমি তো প্রতি বছরই গানের নাম দিতাম, তো ওই বছরও ভলান্টিয়ারের নাম দিই। সারাদিন কাজ করতাম, খুব কষ্ট লাগতো। তো রাত্রেবেলা এসে রেডিও শুনতাম, আর ও ফোন দিত, ফোন দিলে আমি কথা বলতাম না ওর সাথে, বলতাম যে রেডিও শুনছি। ওকে রেডিও শোনা শিখেছি আমি রেডিও শুনতাম, ওর সাথে সাথে রেডিও শুনতো। এখন ও আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার অনুষ্ঠানের পর আমি চলে যাবো। তো স্কুলে অনুষ্ঠান এখন 21শে ফেব্রুয়ারি, 20 তারিখে অনুষ্ঠান, পরে 21শে ফেব্রুয়ারি পরের দিন। পাশাপাশি 2টা স্কুল ছিল, 21শে ফেব্রুয়ারির দিন অনুষ্ঠান ছিল অন্য পাশের স্কুলে, আর এর আগের দিন আমাদের স্কুলে। তো এখন অনুষ্ঠান আসছে, এখন সবাই পারফর্ম করছে, প্রথমে দলীয় গান, তারপরে নাচ, তারপরে আরেকটা দলীয় গান, তারপরে আবার 2টা নাচ, তারপরে একা গান। হ্যাঁ, পরে একক গানের সময় ও নাকি ছিল ওই স্টেজে, আমি দেখি নাই ওরে, আমি তো ওরে চিনি না, দেখবো কি করে। পরে ও শুনছে, পরের দিন সকালবেলা বলতেছে আমি আজকে চলে যাবো। তো তখন একটু খারাপ লাগলো যে আমি ছেলেটাকে এত অপমান করছি, ছেলেটা আমাকে এত লাভ করছে, এখন আমার জন্যই ঢাকা শহর ছেড়ে চলে যাবে। তো তখন ও চলে যায় ওর বাড়িতে রংপুরে, চলে যায়। তখন ও আমার বলতেছে আমি তো চলে যাব, তুমি আমার সাথে একটু দেখা করবা। তখন আমি ওরে না বলতেছি, কারণ আমি কেন দেখা করবো, আমি তো ওরা লাভ করি না। পরে আমি বলতেছি আচ্ছা আমি দেখা করবো না, আপনি চলে যান। পরে ও চলে গেছে। ওই দিন কান্না করছিল আমার জন্য, মানে ও বলতেছে যে আমি তোমাকে এত লাভ করলাম, তুমি বুঝলা না আমার মর্ম। হ্যাঁ, পরে আমি জানতাম যে ওর কথা বললো আমার ফ্যামিলি মেনে নিল, আমি ওরে মেনে নিতে পারবো, কারণ ওর কথাবার্তা আমার একটু ভালো লাগতো। হ্যাঁ, ওর সব ভালো লাগলো, ওর কথাবার্তা আমার একটু পছন্দ হতো না। আর ওর স্বাস্থ্যটা খুব ভালো ছিল, আমার নিজের চোখের সামনে ওর স্বাস্থ্যটা শেষ হতো, কারণ ও আমার জন্য রাগ জাগতো, ঘুমাইতে পারতো না, আমার কথা মনে নিল আর ঘুমাইতে পারতো। পরে ও চলে যাওয়ার পরে বেশ 15 দিন ও আমার সাথে কথা বলে না, ফোন দেয় কিন্তু আমি ফোন রিসিভ করি না। পরে 15 দিন পরে আমি ফোন রিসিভ করে বলতেছি আপনি এত ফোন দেন, আপনি তো চলে গেছেন, তাহলে খালি খালি আমার সাথে কথা বলেন কেন? পরে বলতেছে যে দেখো তোমার আমি আজকে বলবো যে আমি কে, আর আমি এটা জানার জন্য খুব আগ্রহ। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে বলেন। বলতেছে রাত্রেবেলা ফোন দেবো।
তো রাত্রেবেলা ফোন দিলে 10টা পরে দিতে হবে, কারণ আমার পড়া আছে, সব শেষ করে আমি 10টা পরে ফিরি। আবার ওদিন ছিল বৃহস্পতিবার ছিল, আমি বলছি যে 10টা থেকে 11টার মধ্যে আপনি কথা শেষ করলাম, আর এর বেশি কথা বলতে পারবো না, কারণ আমি রিটিউশন। হ্যাঁ, তো পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ও ফোন দিয়া বলতেছে যে ফ্যাক্সুলোটের দোকানে দাঁড়ায় দাঁড়ায় যে ছেলেটি তোমার তাকায় থাকতো সব সময়, যে ছেলেটি তোমার বলছিল যে হাসলে দাঁত পড়ে যাবে, ওই ছেলেটা আমি। তখন আমি ভাবলাম যে ঠিকই তো হতে পারে, কারণ এমন ভাবে তাকায় থাকতো। আর ও প্রথম যেদিন দেখছি আমি ওদিন কিরকম ছিল স্বাস্থ্য, কি চেহারা ছিল কিরকম, আর আস্তে আস্তে কিরকম হয়ে গেছে। পরে তখন একটু খারাপ লাগলো যে ছেলেটা আমাকে এত লাভ করতো, আমার জন্য ছেলেটা কত কষ্ট করছে। হ্যাঁ, এখন ও বাড়িতে গিয়ে আমাকে মাঝে মাঝে ফোন দিত। ও একদিন ওর ভাবির সাথে আমাকে কথা বলা দিয়েছিল। ওর ভাবি আমাকে বলছিল কি ও সিগারেট খেত, একটা বাজে অভ্যাস যেটা আমি পছন্দ করি না। ওর আমি বলছিলাম যে আপনি সিগারেট খেতে পারবেন না, ও আমার জন্য সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছে। আর ওটা আমি প্রমাণও পাইছি যে আমার জন্য সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ওর ভাবি আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি চলে আসো, তোমার জন্য আমাকে চলে যেতে বলছে, একবারে আমার ফ্যামিলি ছেড়ে চলে যেতে বলছে। পরে আমি বলতেছি আমি কেন চলে যাব, আমি যাবো না কখনো, আর আমি ওকে লাভ করি না। হ্যাঁ, আর কিন্তু ও বাসে যে সবাই বলছে আমি ওরে লাভ করে আমাকে বিয়ে করবো, কিন্তু আমি কিন্তু সেটা না। পরে আমি ওর ভাবির বলছি, বলার পরে ও বলছে যে তুই আর ওকে ফোন দিবি না। পরে আমি সিমটা চেঞ্জ করে ফেলি, সিম চেঞ্জ করে বর্তমানে যে সিমটা আছে সেটা ইউজ করি। আগের সিম চেঞ্জ করার পর ওর সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু ও খুবই লাভ করতো আমাকে। আমি এখন মনে পড়ে না, এখন মাঝে মাঝে মনে হয় ছেলেটাকে যদি আমি সত্যি দেখতে পারতাম। আচ্ছা, আপনার কখনো কোনো প্রেম ভালোবাসা এখন পর্যন্ত হয় না? যে বয়স কম, যে কোনো একটা কারণে আপনি দেখতে হয়তো একটু এজেড, বাট বয়সটা তো কম হবে, সবকিছুই হবে সামনে। তো যাই হোক, এখন কি অবস্থা? ওই যে টাকা পয়সা, লোন, ফ্যামিলির ঝামেলা, বাবা মায়ের সম্পর্কের অবনতি, কি অবস্থা এখন হচ্ছে? ফ্যামিলি টাকা পয়সা, মানুষের টাকা পয়সা প্রায় দেওয়া শেষ, 1 লক্ষ টাকার মতো মানুষ পাবে। কিছুদিন আগে ওই যে আমার চাচু যে জমিটা নিয়েছিল ওটা তো চাচু বিক্রি করে ফেলছে, নিয়ে আমাদের থেকে নিয়ে 6 মাস রাখতে পারেনি, বিক্রি করে ফেলছে। আর আমার বড় জেঠার যে জমিটা ছিল আমাদের বাসায়, মানে আমাদের ঘরের সাথে, সেটা রেজিস্ট্রি হয়েছে, সেটা আমার আব্বুকে দিয়ে আসছে। আমার আব্বু মানে জমি ছিল, অন্য জায়গায় জমি ছিল, ক্ষেত ছিল, সেটা দিয়ে আসছে আমার জেঠাকে। তো সেখান থেকে প্রায় 1,10,000 টাকার মতো পাইতাম। তো ওনারা বলছে যে 50,000 টাকা দেবে। তো আব্বু মেনে আসছে, কারণ ঘরের সাথে জমি ওটা আমাদের লাগবে, তার জন্য মেনে আসছে। এখন দিবে, তো দিবে, দেওয়ার দিন ওই দিন আরো 5,000 টাকা কমতে, মানে মোট ওনারা দেয় হচ্ছে 45,000 টাকা। হ্যাঁ, যেখানে 1,10,000 টাকার জমি, মানে 1,10,000 টাকা আমরা পাবো জমি দেওয়ার পরেও, সেখানে আমাদের দেয় হচ্ছে মাত্র 45,000। আর ওনারা যদি ওই দিন 1,10,000 টাকা আমাদের দিত, 1,10,000 1 লক্ষই দিত, তাহলে কিন্তু এতদিন আমাদের দেনা সব শোধ, মানে বর্তমানে আমাদের দেনা সব শোধ হতো। আচ্ছা, এখন দেনাটা শোধ হচ্ছে আর কি, তাই তো? হ্যাঁ, শোধ হচ্ছে, শোধ প্রায় শেষ হয়ে আসছে। আর ইয়ের অবস্থা কি, সংসারের অভাব অনটন এগুলো? হ্যাঁ, সংসারের অবস্থা এখন ভালো, এখন খুবই ভালো। এখন ভবিষ্যতে আব্বুর অনেক স্বপ্ন আছে যে আমাদের যে বাড়িটা আছে সেটা ঠিক করবে। মানে আব্বু কি করছে এখন? আব্বু এখন ওষুধ কোম্পানিতে জব করছে, আম্মু করছে। আচ্ছা, ভালো আছেন সব মিলে? হ্যাঁ, যাই হোক। আর আপনার যে বলেছিলেন যে আপনার যে ছোটবেলায় যে সমস্যা ছিল, কেউ বসতে চাইতো না আপনার অসুবিধার কারণে, এটা তো বসতে চাইতো না, তো এখন এগুলোর ইফেক্ট আছে? এখন এগুলোর ইফেক্ট বলতে তেমন ভাবে নাই, কিন্তু এখনো ক্লাসে কিছু মেয়ে আছে মুখে বলে না, বাট আচরণ তেমন ভাবে করে না, কিন্তু আমি বুঝতে পারা যায়। আচ্ছা, ঠিক আছে। মূল ব্যাপার হচ্ছে আজকের এই গল্পটার, প্রথমে বলবো ওর মায়ের কথা। ওর মা মানুষের কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করতো, এটা তো জব ছিল, জবের একটা ডিউটি ছিল, এবং সেটা বুঝতে না পারা, মানুষের টাকা সে আর একটা জায়গায় দিল, এবং সেটা যে বড় একটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিপূরণ করা খুব ইনস্ট্যান্টলি যে কারো পক্ষে খুব কিন্তু একটা কষ্টের ব্যাপার। তো এই জায়গাগুলোতে যারা কর্মরত আছেন তাদের জন্য এই অংশটা একটা শিক্ষার ব্যাপার হবে। একটু ভেবে কাজ করতে হবে। মানুষের টাকা পয়সা নিয়ে যারা কাজ করেন তারা খুব সাবধানে, সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। এটা আপনার টাকা হলে হয়তো বা আপনি ব্যক্তিগতভাবে এটা কি করতেন কি না করতেন সেটা আপনার ব্যাপার, বাট এই টাকাগুলো আপনাকেই শোধ করতে হবে, যেটা ওর মার ক্ষেত্রে হয়েছিল। সো এটা কিন্তু খুব বড় একটা ট্র্যাজেডি ওদের ফ্যামিলিতে। অনেক অনেক ঝামেলার সাথে এটাও আবার নতুন করে অ্যাড হলো। যে একটা মানুষের দৈনন্দিন জীবনে যা ঘটে থাকে সেরকম কিছু ওর জীবনে ঘটছে, এবং এটা খুব স্বাভাবিক। কিন্তু তার মধ্যে থেকে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো যার সাথে ঘটে সে ছাড়া ফিল করা যায় না। লাস্টলি আমি যেটা বলতে চাই, অনেক উত্থান পতনের পরে, অনেক ঝামেলার পরেও এখন ওরা সেটেলমেন্টে আছে, এবং আরো সুন্দর হোক, সমস্ত লোন শোধ হয়ে যাক, পারিবারিক অশান্তি দূর হোক,
3 ভাই বোন, মা বাবার সংসার, 5 জনের সংসার খুব সুন্দরভাবে চলুক, ভালো থাকুক ওরা। কিন্তু এই ব্যাপারটা আসলে আমার মনে হয় বলাটা উচিত। অনেকেই অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, একমত হয়তো আমার সাথে যে বাহ্যিক চেহারা দিয়ে কি হবে, ভেতরটাই সবকিছু, এটা অনেকে বলে থাকে, কিন্তু কতটুকু মানি আমরা এই কথাটা বলার পরে, সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত মানুষ, সমস্ত প্রাণী এবং এভরিথিং সৃষ্টিকর্তার হাতে তৈরি, তিনি সৃষ্টি করেছেন। তার ব্যাপার তিনি কিভাবে কাকে সৃষ্টি করবেন, এটা কেউ কিন্তু কোনো পাপের জন্য এভাবে জন্মান নাই, কেউ কোনো অপরাধের কারণে কিন্তু তার শারীরিক অক্ষমতা নয়। স্পেশালি আজকের অতিথির প্রোজেরিয়া যেই অসুখটা, সেটা একটা হরমোনেটিক ব্যাপার, এটা ফ্যামিলির থাকলে প্রবাহিত হতে পারে, অনেকের হতে পারে। তো এটার জন্য অনেকেই হয়তো তাকে সহজভাবে মেনে নিতে পারছেন না। এই যে এখন ও যে স্কুলে পড়ছে, সেখানকার যদি কেউ শুনে থাকেন হয়তো বুঝতে পারবেন কে কার গল্প শুনছেন। সেখানে এখনো হয়তো বা অবহেলিত, এখনো অনেকে মুখে বলে না, বাট কেউ একটু ভাবে বোঝা যায় যে ওর সাথে মিশতে চায় না। তো এই ব্যাপারগুলো দূর হোক, সুন্দর একটা সমাজ হোক, সবাই মিলে একসাথে বেঁচে থাকি, একসাথে সবাই ভালো থাকি, দ্যাটস দ্য ফ্যাক্ট। এবং এই অনুষ্ঠানের মধ্য থেকে সেই খবর, সেই কথাই যেন আমরা প্রচার করতে পারি। বাধ্য হইলেন। গদা খেলার পর কুমারগণ 2 দলে বিভক্ত হইয়া নকল যুদ্ধের অভিনয় দেখাইয়া সকলকে চমৎকৃত করিলেন। শেষে আসিলেন অর্জুন। যেমন বীরের ন্যায় চেহারা, তেমনি তাহার হাতের কায়দা, তেমনি অগ্নিবাণে চারিদিকে আগুন জ্বালাইয়া বরুণ ব্রাণে তখনই আবার তাহা নিভাইয়া ফেলিলেন। এক বাণে আকাশে বায়ু ও মেঘের সৃষ্টি করিলেন, এক বাণে বিশাল পর্বত গড়িলেন, এক বাণে নিজেই ভূমিকে প্রবেশ করিয়া পর মুহূর্তে আবার বাহিরে আসিলেন। তাহার বাণে কখনো রৌদ্র, কখনো মেঘ, কখনো বৃষ্টি, যেন বাজিকরের ফেলকি, লোকের চোখে ধাঁধা লাগিয়া গেল। শেষে অর্জুন এক বাণে আপনাকে এমন করিয়া লুকাইলেন যে কেহ আর তাহাকে দেখিতে পাইল না। আশ্চর্য শিক্ষা! অর্জুনের জয়ধ্বনিতে চারিদিক ভরিয়া